হ্যালো, 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 আসসালামু আলাইকুম। একটু জানাও তো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? হ্যালো, 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 আসসালামু আলাইকুম। আমি মাত্র চেক করলাম, কড়কড়া সাউন্ড আসছে। সুন্দর সুগঠিত সাউন্ড, কোনো সমস্যা নেই। ভাইয়া সাউন্ড কম শোনা যায়। ওমা, এ আবার কি? যদি শুনতেই পারো তাহলে আর সাউন্ড কম নাকি? সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাক, আমরা তারপরে শুরু করছি। ভাইয়া অল ক্লিয়ার, ভেরি গুড। সবাই একটু খাতা কলম নিয়ে বসো, একটু চেকে রেখো আর কি। ঠিক আছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। লেখা কিভাবে ফাস্ট করবা? আমি বাংলা পরীক্ষার আগে যখন পরীক্ষার হলে ঢুকবো সেই সময় একটা কাগজ আর কলম নিয়ে মানে খুব দ্রুত আঁকিবুকি করতাম। তো এটার ফলে যখন বাংলা পরীক্ষায় ঢুকি ওই সময় দেখতাম যে লেখা অনেক ফাস্ট হয় আর কি। আমরা ধরো যখন একদম প্রথমে লেখা শুরু করি তখন কিন্তু আমাদের হাতের লেখার স্পিড অনেক কম থাকে, কিন্তু কিছুক্ষণ লেখার পরে তারপরে কিন্তু স্পিড আস্তে আস্তে বাড়ে। প্রথমে একটা স্থিতি জড়তা কাজ করে আমাদের মধ্যে। তো এই জন্য যখন ওই এইচএসসি পরীক্ষার সময়, না এসএসসি সময় করছিলাম ঠিক মনে নাই, বাংলা পরীক্ষা দিতে ঢুকবো বা সমাজ পরীক্ষা দিতে ঢুকবো, যেগুলা লিটারেচার টাইপের পরীক্ষা খুব লেখা লাগে, সেই টাইপের পরীক্ষাগুলা দিতে বসার আগে কি করতাম, পরীক্ষাতে ঢোকার ঠিক 10 থেকে 15 মিনিট আগে একটা সাদা কাগজে কলম নিয়ে এরকম এরকম দাগাদাগি করতাম। তো তখন ওই স্থিতি জড়তা তখন আস্তে আস্তে গতি জড়তায় রূপান্তরিত হতো এবং তখন দেখা যেত স্পিড আস্তে আস্তে বাড়ছে আর কি। বুঝতে পারছো? আজকে আমরা ইনশাল্লাহ আপেক্ষিক বেগ নিয়ে পড়াশোনা করব। টপিকটা খুবই সহজ, খুবই সিম্পল। আর আমাদের আপেক্ষিক বেগের আশা করছি এই একটা ক্লাসে যদি শেষ হয় তাহলে তো হলোই, আর না হলে নেক্সট আমাদের আরেকটা ক্লাস লাগতে পারে। দেখা যাক। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা তাহলে শুরু করি। ঠিক আছে? ওকে, তোমাদের কি কলেজের ডেট দিছে? কলেজ কবে ক্লাস শুরু হবে কোনো ডেট দিছে কি? এখনো ডেট দেয় নাই, অনেকগুলা কলেজের দেখতে পাচ্ছি, আবার কিছু কিছু কলেজের ডেট দিয়েছে দেখছি। কলেজ চলছে, 17 তারিখ শুরু হবে, সানডে শুরু হবে। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। সবাই খাতা কলম নিয়ে বসো। আগের ক্লাস না করা থাকলে এটা পারবা কিনা ঠিক ইমিডিয়েটলি আগের ক্লাস না করা থাকলে অসুবিধা নাই, কিন্তু ভেক্টরের ওই যে যোগ বিয়োগ লব্ধি কি করে নির্ণয় করে এই রিলেটেড কনসেপ্টগুলো কিন্তু আবার লাগবে। হ্যাঁ, এই রিলেটেড জিনিসগুলো লাগবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এইটা হলো আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি। তো আমরা যে গতিটার কথা বললাম এটার ইংরেজিটা কি? ইংরেজি হচ্ছে রিলেটিভ মোশন। রিলেটিভ মোশন, রিলেটিভ শব্দের অর্থ হলো এখানে আপেক্ষিক। এটা আবার আত্মীয় স্বজন না যে আত্মীয় স্বজনদের গতি, এরকম কিছু না কিন্তু। তো আমাদের মনে করো এইটা হচ্ছে কোনো একটা দেওয়াল। আমাদের এখানে দুইটা গাড়ি আছে, একটা গাড়ি এইখানে দাঁড়ানো আছে এবং সাপোজ আরেকটা গাড়ি আমাদের এইখানে দাঁড়ানো আছে। ঠিক আছে? তো প্রথম যে গাড়িটা, সেই গাড়িটা দেওয়াল থেকে আমাদের 10 মিটার দূরে অবস্থান করছে এবং দ্বিতীয় যেই গাড়িটা সেটা হচ্ছে দেওয়াল থেকে ধরো 18 মিটার দূরত্বে অবস্থান করছে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই দুইটা গাড়ির মধ্যবর্তী দূরত্ব কত, এদের মধ্যবর্তী পারস্পরিক দূরত্বটা কত, তাহলে তুমি খুব সহজেই উত্তর দিতে পারবা না যে এদের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 18 - 10 = 8 মিটার। এই যে দূরত্বটা আমরা লিখলাম এটাকে নাম যদি দেই এ গাড়ি, এটাকে নাম দিলাম বি গাড়ি,
তাহলে আমরা এইভাবে বলতে পারি বি বস্তুটা দেওয়াল থেকে বা দেওয়ালের সাপেক্ষে 18 মিটার দূরে আছে। দেখো কথাটা খেয়াল করো, বি গাড়িটা দেওয়াল থেকে 18 মিটার দূরে আছে, এ গাড়িটা দেওয়াল থেকে 10 মিটার দূরে আছে। তাহলে বি গাড়িটা এ থেকে কত দূরে আছে, বা এ গাড়িটার সাপেক্ষে বি গাড়ি কত দূরে অবস্থান করছে, সেটাই কিন্তু আমরা বের করলাম 8 মিটার। আমি আবার বলছি, জিনিসগুলো খুব সহজ, একদম সহজ, সিম্পল। দেখো আমরা এখানে দেখছি একজনের সাথে সাপেক্ষে আর একজনের দূরত্ব কতটুকু। আমরা প্রথমে মেনশন করলাম বি গাড়িটা দেওয়াল থেকে 18 মিটার দূরে আছে, এ গাড়িটা দেওয়াল থেকে 10 মিটার দূরে আছে। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত, বা এর সাপেক্ষে বি এর দূরত্ব কত, সেটা আমরা কিভাবে বের করলাম? এই 18 থেকে 10কে বাদ দিয়ে বের করলাম। এই দূরত্বটা হচ্ছে এর সাপেক্ষে বি এর দূরত্ব, বা এর সাপেক্ষে বি এর অবস্থান, যেটাই বলো, এর সাপেক্ষে বি এর দূরত্ব। অর্থাৎ এটা কিন্তু আমরা বলতে পারি এটা একটা আপেক্ষিক দূরত্ব। এর সাপেক্ষে বি এর যে দূরত্বটা, এটা কিন্তু একটা আপেক্ষিক দূরত্ব। তো এটা আসলে খুব একদম সহজ জিনিস। আমরা এখানে মূলত আপেক্ষিক দূরত্ব নিয়ে কথা বললাম। আমরা যে আপেক্ষিক গতির কথা বলছি, এইটা একটা জেনারেলাইজড টার্ম। আমাদের এই গতিটার মধ্যে কিন্তু আসলে অনেকগুলা জিনিস পড়ে গেছে। গতি বলতে আমরা এখানে বোঝাচ্ছি আপেক্ষিক গতির জায়গায় আমরা ইউজ করতে পারবো আপেক্ষিক দ্রুতি। আপেক্ষিক গতির মধ্যে পড়ে যাবে আপেক্ষিক বেগ, আপেক্ষিক গতির মধ্যে পড়ে যাবে আপেক্ষিক ত্বরণ, এবং পড়ে যাবে আপেক্ষিক দূরত্ব, আপেক্ষিক সরণ। এই সবগুলাই কিন্তু আসলে গতির সাবসেটের মধ্যে পড়ে যাবে। গতি বলতে আমরা কিন্তু ইন জেনারেল এই প্রত্যেকটা জিনিসই হতে পারে। নর্মালি আমরা যেটা নিয়ে পড়াশোনা করি সেটা হচ্ছে আপেক্ষিক বেগ নিয়ে। এটা নিয়ে আমরা বেশি আলোচনা করি, আপেক্ষিক বেগ নিয়ে আমরা বেশি আলোচনা করি। কিন্তু তার মানে এই না যে আপেক্ষিক ত্বরণ নামে কিছু নাই, বা আপেক্ষিক সরণ বলতে কিছু নাই। আমরা ইন্টারের লাইফে যে টাইপের পড়াশোনাগুলো করি সেগুলা কিন্তু আপেক্ষিক বেগের মধ্যে, মানে আপেক্ষিক বেগ রিলেটেড জিনিসগুলো নিয়েই আমরা বেশি পড়াশোনা করি। কিন্তু আপেক্ষিক গতি বলতে আমরা বুঝে থাকি আপেক্ষিক দ্রুতিও হতে পারে, আপেক্ষিক ত্বরণও হতে পারে, আপেক্ষিক দূরত্বও হতে পারে, আপেক্ষিক সরণও হতে পারে। চলো আমরা কিছু সহজ সহজ এক্সাম্পল আগে আমরা একটু দেখি। তো মনে করো কোনো একটা গাড়ি, এইখানে আমাদের কাছে একটা গাড়ি আছে, এই গাড়িটা হচ্ছে নাম দিলাম এ গাড়ি। এই গাড়িটা সামনে একটা গাড়ি আছে, এই গাড়িটা হচ্ছে বি গাড়ি। তো দেখা গেল এ গাড়িটার যেই বেগ এবং বি গাড়িটার যে বেগ যদি আমরা এভাবে লিখি, এ গাড়িটার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড এবং বি গাড়িটার যেই বেগ সেটা আমরা বললাম 5 মিটার পার সেকেন্ড। আমরা জানতে চাই এই বেগটা আসলে কার সাপেক্ষে বলা। এই বেগটা হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে বলা বা ভূমির সাপেক্ষে বলা। এই বেগগুলা কার সাপেক্ষে বলা? এটা হচ্ছে ভূমির সাপেক্ষে এর বেগ, স্থির ভূমির সাপেক্ষে। এটা হলো স্থির ভূমির সাপেক্ষে এর বেগ, স্থির ভূমির সাপেক্ষে এর বেগ। আর এটাও যে বেগটা আমরা লিখছি এটাও হচ্ছে ভূমির সাপেক্ষে বি এর বেগ। ঠিক আছে? তাহলে একজন লোক, সে যদি, আমরা এখানে যে বেগটা আসলে লিখছি, একজন লোক যদি এখানে স্থির অবস্থায় দাঁড়ায় থাকে তাহলে সে দেখবে এ গাড়িটা তার সাপেক্ষে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর বি গাড়িটা এই লোকটার সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে এই গাড়িতে যেই চালকটা বসে আছে সেই চালক বি গাড়িটাকে কত বেগে চলতে দেখবে। অর্থাৎ এর সাপেক্ষে বি এর বেগ কত। প্রশ্নটাকে এভাবে করা যায়, এর সাপেক্ষে বি এর বেগ কত, অথবা এভাবেও করে যে এ গাড়ির চালক
এ গাড়ির চালক বি কে কত বেগে চলতে দেখবে, কত বেগে চলতে দেখবে। হ্যাঁ, এ গাড়ির চালক, এখানে যে চালক বসে আছে, যে নিজে আসলে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, সেই গাড়ির চালকটা বি গাড়িকে কত বেগে চলতে দেখবে। তোমরা অলরেডি অ্যান্সার করে ফাটায় ফেলছো, এবং এটা আসলে খুবই সহজ একটা আইডিয়া। যে আমাদের কি বলছে এখানে, যে এ গাড়ির সাপেক্ষে বি এর বেগ কত হবে। তো আমরা এটা সবাই বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি যে এটার উত্তরটা হবে কি, আমরা ভি বি থেকে ভি এ কে বাদ দিব। দেখো, এই এর সাপেক্ষে বি এর বেগ কত, এটাকে আমরা এভাবে করে প্রকাশ করি যে ভি বি এ, ভি বি এ। এই বি এ কথার মানে কি, যখনই দেখবা এরকম দুইটা লেখা পাশাপাশি আছে, তখন বুঝে নিবা যে এটা একটা আপেক্ষিক বেগ নির্দেশ করছে। এবং এই আপেক্ষিক বেগ যে নির্দেশ করছে, এটা কার সাপেক্ষে কার বেগ, সেটা বোঝার উপায় হলো, আমরা প্রথমে যেটাকে লিখব এটা হলো তার বেগ, অর্থাৎ বি যেহেতু শুরুতে লেখা আছে, তার মানে এই বেগটা নির্দেশ করছে বি এর বেগ। আর পরে যেই টার্মটা লেখা থাকবে সেটা বোঝাবে হলো ওই গাড়িটার সাপেক্ষে, এর সাপেক্ষে। তাহলে ভি বি এ কথাটার মানে হচ্ছে এর সাপেক্ষে বি এর বেগ। মনে রাখবা, সাথে যে থাকবে তার বেগ, আর পরে যে থাকবে তার সাপেক্ষে। তো আমরা এখানে এই ভি বি এটা বের করার জন্য কি করছি, বি এর বেগ এর সাপেক্ষে কত সেটা বের করার জন্য আসলে কি করছি, একটু কমন সেন্স অ্যাপ্লাই করি। আমরা 5 থেকে 2কে বাদ দিছি। কারণ কি, কারণ এই গাড়িটা সেকেন্ডে 5 মিটার যায়, এই গাড়িটা সেকেন্ডে 2 মিটার যায়। তাহলে যে এতে বসে আছে সে কি দেখবে, সে দেখবে যে 1 সেকেন্ডে আমাদের বি গাড়িটা 3 মিটার দূরত্ব অগ্রসর হলো। কথাটা আমি আবার বলছি, খেয়াল করো, এই গাড়িটা 1 সেকেন্ডে যায় 5 মিটার, আর এই গাড়িটা 1 সেকেন্ডে যায় 2 মিটার। তাহলে খেয়াল করো, 1 সেকেন্ড অতিবাহিত হবার পরে এই গাড়িটাতে যে বসে আছে সে কি দেখবে, যে বি ওর থেকে 3 মিটার দূরত্ব অগ্রসর হয়ে গেছে। তার মানে প্রতি সেকেন্ডে 3 করে করে এ বি থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ এইখানে আমরা এটা এভাবেই লিখি যে যার সাপেক্ষে তাকে আমরা বিয়োগ করি আসলে, ভিবি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভিএ, যার সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে আমরা বিয়োগ করি যার বেগ সেটার থেকে। তাহলে ভিবি মাইনাস ভিএ যদি হয়, তাহলে এখানে তো হিসাবটা সহজ। আমাদের ভিবি এর মান হচ্ছে 5 এবং ভিএ এর মান ছিল 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই যে 3 মিটার পার সেকেন্ড, যেটা আসলে কি নির্দেশ করছে, যেটা নির্দেশ করছে যে আমাদের এর সাপেক্ষে বি এর যেই বেগ, এর সাপেক্ষে বি এর যে বেগ সেটা হলো 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 3 মিটার পার সেকেন্ড। তো আমরা ভাইয়া ভেক্টর চ্যাপ্টারে গতি লাগবে, বইয়ে তো নাই না। এইখানে আমরা আসলে আপেক্ষিক গতি রিলেটেড যে টাইপের প্রবলেমগুলো দেখব, সেই প্রশ্নগুলো আমাদের মানে যখন পরীক্ষায় আসে তখন ভেক্টর অধ্যায় থেকেই আসে। তোমরা দেখবা যে বৃষ্টি ছাতার অঙ্ক কিছু আছে, গাড়ির কাচ ভেজা রিলেটেড অঙ্ক কিছু আছে। তো ওই অঙ্কগুলোর জন্য যে কনসেপ্টগুলো লাগবে সেইগুলো আসলে আপেক্ষিক গতির কনসেপ্ট থেকেই আসে। ঠিক আছে, আচ্ছা, এখন এইখানে আমরা তাহলে যেটা দেখলাম খুবই সিম্পল একটা প্রবলেম, যে একটা স্থির অবজারভারের সাপেক্ষে আমাদের একটা গাড়ি 2 মিটারে যাচ্ছে প্রতি সেকেন্ডে, আর একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে একটার সাপেক্ষে আর একটার বেগ কত সেটা বের করার জন্য আমরা কি করলাম, আমরা এই যে যার সাপেক্ষে বের করতে হবে সেটাকে আমরা বিয়োগ করে দিলাম। যেমন ধরো তোমার কোনো একজন বন্ধু, তোমার কোনো একজন বন্ধু, সে হচ্ছে ধরো যে এতটুকু লম্বা,
আর তুমি মনে করো তোমার একজন বড় ভাই, সে হচ্ছে এতখানি লম্বা। তাহলে দুইজন যখন তোমরা ওই যে হাইট মাপো তখন একজন আরেকজনের থেকে কতটুকু লম্বা সেটা হিসাব করার জন্য আমরা কি এইটা থেকে এটাকে বাদ দেই না, এইটা থেকে এটাকে বাদ দেই। তো দুইটাকে অন্যভাবে যদি দেখো যে এটা একটা স্কেল, এটা আর একটা স্কেল, এই স্কেলটা হচ্ছে 15 সেন্টিমিটারের আর এই স্কেলটা হচ্ছে ধরো 30 সেন্টিমিটারের। তাহলে দ্বিতীয় স্কেলটা প্রথম স্কেলের সাপেক্ষে কতটুকু লম্বা? এটা কি 30 মাইনাস 15 না? অর্থাৎ আমরা এই যে 15 বা মানে এই ছোট স্কেলটার সাপেক্ষে এটা কতটুকু লম্বা সেটা বের করার জন্যই কিন্তু ছোট স্কেলের যে সাইজটা সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম, যে এই ছোট স্কেলের সাপেক্ষে বড় স্কেলটা কতটুকু লম্বা সেটার জন্য 30 থেকে 15 আমরা কিভাবে করব? খুবই সহজ না? যে আমরা এখানে এ বি যেটা আছে সেখান থেকে সমস্যা কি ও দাঁড়াও একটা মিনিট, ফেসবুকে অফ হয়ে গেছে মনে হচ্ছে, আবার এখন আসছে নাকি? হ্যাঁ আবার এখন আসছে। ওকে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ফেসবুকে আমি বুঝলাম না, নেট কানেকশন যদি ঝামেলা হয় তাহলে তো আমাদের ওয়েব অ্যাপেও ঝামেলা হওয়ার কথা। ওয়েব অ্যাপে যারা ছিল তাদের কি আটকায় গেছে একটু জানাও তো? ওয়েব অ্যাপে যারা ছিল তাদেরকে আটকায় গেছে না? তাইলে না এটা আসলে ফেসবুকের দোষ, আন্তর্জাতিকভাবে দুঃখিত। এই যে এখন মনে হয় ফেসবুকে আবার আসা শুরু করছে, আমি আবার বুঝাবো, কোনো চিন্তা করো না। কিন্তু তোমাদেরকে আমি রিকমেন্ড করব তোমরা ওয়েব অ্যাপে এসে ক্লাসটা করো, কারণ ওয়েব অ্যাপে আটকাচ্ছে না। এর আগের দিনও ক্লাসের লাস্টের অংশটুকু ফেসবুকে আটকায় গেছিল। তো আমার নেটের প্রবলেম না, নেটের প্রবলেম থাকলে তো ওয়েব অ্যাপেও হবে না, ফেসবুকেও হবে না। তো যেহেতু এটা হয়তো ফেসবুক রিলেটেডই কোনো একটা প্রবলেম হতে পারে, ঠিক আছে? ওকে এখন ঠিক হয়েছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা আমি আরেকবার বুঝাই, দেখো এইখানে আমরা যেটা বলছিলাম আগের বার কি হিসাব করছিলাম, আপেক্ষিক বেগ হিসাব করছিলাম না, যে এর সাপেক্ষে বি এর বেগ কত। এখন আমরা এখানে হিসাব করছি ত্বরণ, যে আপেক্ষিক ত্বরণের এটা একটা প্রবলেম, খুবই সহজ। যে এ গাড়িটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে আর বি গাড়িটা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে। আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে বি এর সাপেক্ষে বি এর সাপেক্ষে বি এর সাপেক্ষে এ এর ত্বরণ কত, সরি আমরা উল্টা লিখছি, যদি বলে এর সাপেক্ষে এ এর সাপেক্ষে বি এর ত্বরণ কত, এর সাপেক্ষে বি এর ত্বরণ কত, তাহলে আমরা কি লিখব? এইরকম থাকবে নোটেশনটা, কারণ যেটা শুরুতে থাকবে এটা মানে বোঝাচ্ছে বি এর ত্বরণ, এটা মানে বোঝাচ্ছে বি এর ত্বরণ, আর এ মানে বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে এ এর সাপেক্ষে, এটা মানে বোঝাচ্ছে এ এর সাপেক্ষে, ঠিক আছে? এ এর সাপেক্ষে বি এর ত্বরণ, যেটা পরে থাকবে সেটার সাপেক্ষে। তাহলে আমরা এখানেও কি করব? এ বি মাইনাস এ এ করব। ভাইয়া কেন আসলে বিয়োগ করতে হয়? বিয়োগ করতেছি বুঝলাম, কমন সেন্সে আসতেছে যে বিয়োগই তো করতে হবে। যেমন দুইটা লাঠির দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে বিয়োগ করলাম, তারপরে একটার সাপেক্ষে আরেকটার বেগ কত সেটার জন্য বিয়োগ করলাম, একটা বস্তুর সাপেক্ষে আরেকটার দূরত্ব কত সেটার জন্যও বিয়োগ করলাম। তো বেগের জন্য বিয়োগ করছি, ত্বরণের জন্য বিয়োগ করছি। বিয়োগটা আসলে কেন করি, কারণটা কি? বিয়োগের কারণটা কি? এই বিয়োগের কারণটা কি সেটা নিয়ে একটু পরে বলবো, কারণ প্রথমেই কারণ বললে তোমরা ওই দেখা যায় ম্যাথ অনেক কঠিন মনে করো। আগে আমরা ম্যাথ করা শিখবো, তারপরে আরো ডেপথে যাব যে কি কারণে ম্যাথটা এরকম করে হলো। সো বিয়োগের কারণটা কি এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। কিন্তু এটা তো কমন সেন্স দিয়ে বুঝতে পারছো যে একটা গাড়ি যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যায় আর একটা যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যায়, তাহলে একটার সাপেক্ষে
এই এ এর সাপেক্ষে বিটা কত ত্বরণে আগাচ্ছে? 5 - 2, 5 - 2, 5 - 2 সমান সমান 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে আগাচ্ছে। আমাকে বলো, এই পর্যন্ত কি কারোর কোনো প্রবলেম আছে? বলো তো ভাই, এই পর্যন্ত কি কারোর কোনো প্রবলেম আছে? একদম সহজ জিনিস না? এই জিনিসটা তোমরা যদি ভুল না করে, আমি যদি ভুল না করে থাকি, তোমরা এটা ক্লাস 2তে শিখছো এই জিনিসটা। হয়তো অনেক দিন হয়ে গেছে এই জন্য ভুলে গেছো, সেটা হতে পারে, কিন্তু এটা কিন্তু সহজ জিনিস। ও না ভাই, কেজিতে, ও সরি সরি, আমি ভুল করেছি, আন্তর্জাতিকভাবে দুঃখিত। এইবার বস একটা ফাটাফাটি লেভেলের প্রশ্ন হবে, ফাটাফাটি লেভেলের প্রশ্ন। দেখি কয়জন এটা অ্যান্সার করতে পারে। দুইটা বল আছে, একটা বলকে উপরের দিকে আমরা ছুঁড়ে মারছি 50 মিটার পার সেকেন্ড বেগে, আরেকটা বলকে নিচের দিকে আমরা ছুঁড়ে মারছি 10 মিটার পার সেকেন্ড বেগে। বুঝছো? দুইটা বেগ দেওয়া আছে। তোমাকে এখন জিজ্ঞেস করা হলো, এটা এ বল, এটা বি বল। তোমাকে জিজ্ঞেস করা হলো যে এর সাপেক্ষে, এ এর সাপেক্ষে বি এর ত্বরণ কত? বি এর ত্বরণ কত? বলো, এর সাপেক্ষে বি এর ত্বরণ কত? দেখি কয়জন অ্যান্সার করতে পারো। সাবধান সাবধান, খুবই সাবধান। এইখানে আপনারা 60 বলে যাচ্ছেন। আমি কি বেগ চাইছি? আপেক্ষিক বেগ চাইছি? এর সাপেক্ষে বি এর ত্বরণ, ত্বরণ জানতে চেয়েছি, ত্বরণ, ত্বরণ জানতে চেয়েছি, ত্বরণ জানতে চেয়েছি। 9.8, 0, 60, 40, 19.6, 4.9। একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক ত্বরণ কত? একজন উত্তর দিয়েছে, ভাইয়া আমার নামটা বলেন। ওর নামের মধ্যেই উত্তর আছে সম্ভবত। ঠিক আছে, এইটা মানে 99%ই ভুল উত্তর দিচ্ছ। খেয়াল করো, যখন আমরা আপেক্ষিক ত্বরণ নিয়ে কথা বলবো, তখন আমাদের দুইটা বস্তুরই ত্বরণ কত সেটা জানতে হবে না? দুইটা বস্তুর ত্বরণ যদি আমি জানি, তখনই কিন্তু আমি একটার সাপেক্ষে আরেকটার আপেক্ষিক ত্বরণ কত সেটা বের করতে পারবো। এখন ভাই খেয়াল করো, আমাদের এ যেই বস্তুটা আছে, আমরা কিন্তু আপেক্ষিক আদিবেগ চাই নাই, যে একজনের সাপেক্ষে আরেকজনের আদিবেগ কত সেটা কিন্তু আমরা বলি নাই। এইটা তোমাদেরকে একটু মিসলিড করার জন্য, তোমাদেরকে একটু ডিস্ট্র্যাক্ট করার জন্য, যে দেখি ডাটা দেওয়া আছে তাহলে এইগুলা যোগ বিয়োগ করেই তো উত্তর বের করতে হবে, কিন্তু না। খেয়াল করো ভাই, অনেক স্মার্ট পোলাপান এই গ্রুপের মধ্যে আছো, তোমরা বুঝে গেছো সুন্দর মতন যে বি যে বস্তুটা, তার যে ত্বরণ সেটা নিচের দিকে, এটার মান কত? এই এ বি এর মানটা কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কার সাপেক্ষে? এটা ভূমির সাপেক্ষে। আচ্ছা বলো তো, এই বলটা যে উপরের দিকে আমি ছুঁড়ে মারলাম, এই বস্তুটার ত্বরণ কি উপরের দিকে? আগে জানাও তো, এই বস্তুটার ত্বরণ কি উপরের দিকে? ত্বরণ কি উপরের দিকে নাকি? উপরে ছুঁড়ে মারলে কি ত্বরণ উপরের দিকে হয়? তাহলে তো ওর স্পিড আস্তে আস্তে বাড়তেই থাকতো উপরের দিকে। ওর ত্বরণটা কোন দিকে? ওর ত্বরণটা কিন্তু নিচের দিকে। নিচের দিকে বলেই তো ওটা স্পিড আস্তে আস্তে কমতে কমতে উপরে যাওয়ার সময় 0 হয়ে যাবে। তাহলে এই এর যে ত্বরণ, এর যে ত্বরণ সেটাও কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটার যে ত্বরণ এটাও কিন্তু কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার আমাকে বলো, যদি দুইটারই ত্বরণ নিচের দিকে একই মানের হয়, তাহলে একটার সাপেক্ষে আরেকটার ত্বরণ কত হবে? জিনিসটা অনেকটা এই রকম, যে মনে করো আমাদের কাছে দুইটা গাড়ি আছে, এই গাড়িটা সামনে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, এই গাড়িটাও সামনে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। তোমাকে যদি বলা হয় এর সাপেক্ষে বি এর বেগ কত, তাহলে কি করবা? ভিবি মাইনাস ভিএ করে 10 থেকে 10 বাদ দিয়ে 0 হয়ে যাবে না? অর্থাৎ
এই গাড়িটার সাপেক্ষে এই গাড়িটা স্থির আছে। ঠিক যেমনটা ট্রেনে যখন দুই বন্ধু পরস্পর বিপরীত পাশে বসে থাকে, একজন কিন্তু আরেকজনকে দেখে স্থির মনে করে, কারণ দুইজন আসলে ট্রেনের ভিতরে থাকায় তারা একই বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই একজনের সাপেক্ষে আরেকজনের কিন্তু কোনো বেগ নাই, বেগ শূন্য। এই গাড়িটাও 1 সেকেন্ডে 10 মিটার দূরত্ব যায়, এই গাড়িটাও 1 সেকেন্ডে 10 মিটার দূরত্ব যায়। অর্থাৎ তাদের মধ্যে 1 সেকেন্ডে কোনো রকম দূরত্বের পার্থক্য তৈরি হয় না। তাইলে তাদের মধ্যে আপেক্ষিক বেগ যেটা, একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগটা হলো 0, কারণ ওই গাড়ি দেখবে আর ও তো স্থিরই আছে। তাহলে এখানে ঠিক যেই কারণে আমরা বুঝলাম যে এখানে তো আমাদের এই বেগ কত হচ্ছে, আপেক্ষিক বেগ একটার সাপেক্ষে আরেকটার 0 হচ্ছে। আপেক্ষিক বেগ একটার সাপেক্ষে আরেকটার যেমন 0 হচ্ছে, ঠিক তেমনি এই পার্টিকুলার কেসের জন্য এর সাপেক্ষে বি এর ত্বরণ হবে, এই যে কার সাপেক্ষে কার ত্বরণ, বি এর ত্বরণ বের করতে চাই এর সাপেক্ষে, সমান সমান কি হবে, এ বি মাইনাস এ এ। তাহলে এখানে এ বির মান হচ্ছে 9.8 মাইনাস, এটা সূত্রের মাইনাস, এটাও হচ্ছে 9.8, দুইটা একই দিকে একই দিকে। তাহলে এখান থেকে হয়ে যাবে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ একজনের সাপেক্ষে আরেকজনের কিন্তু কোনো আপেক্ষিক ত্বরণ নাই। আপেক্ষিক ত্বরণের মান হচ্ছে 0। এটা খুব ভালো একটা অবজেক্টিভ এবং মেজরিটি স্টুডেন্ট কিন্তু এটা ভুলভাবে চিন্তা করে, খেয়াল রেখো, ঠিক আছে? কাদের দিক আলাদা, কাদের দিক আলাদা, দুইজনের দিক তো একই। ত্বরণের দিক ওরও, এই এ বস্তুটারও ত্বরণের দিক নিচের দিকে, এই বস্তুটারও তো ভাইয়া ত্বরণের দিকটা নিচের দিকে। তাহলে দুইজনের দিক কি আলাদা নাকি? দুইজনের বেগের দিক আলাদা। আমাকে যদি জিজ্ঞেস করতো এর সাপেক্ষে বি এর আদি বেগ কত, একজনের সাপেক্ষে আরেকজনের আদি বেগ কত, তখন আমরা দিকটা কনসিডার করতাম। কিন্তু যখন আমাকে ত্বরণের কথা বলল, দুইটা বস্তুর জন্যই ত্বরণটা কি নিচের দিকে না? এরও ত্বরণ নিচের দিকে, এরও ত্বরণ নিচের দিকে। তাহলে একটার সাপেক্ষে আরেকটার ত্বরণ আমাদের 0 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? দেখো দেখো ক্লিয়ার কিনা? এইবার আসো আর একটা জিনিস দেখি। তো আমরা তো এতক্ষণ দুইটা একই দিকে যাওয়ার ক্ষেত্রে ম্যাথ করছিলাম। যদি এরকম হয়, এটা হচ্ছে আমাদের এ বস্তু, এইটা হচ্ছে আমাদের বি বস্তু। এ বস্তুটার যে বেগ সেটা হচ্ছে ডান দিক বরাবর 50 মিটার পার সেকেন্ড, এবং বি বস্তুটার যে বেগ সেটা হচ্ছে বাম দিক বরাবর, ধরে নিলাম 10 মিটার পার সেকেন্ড। আমাদেরকে জিজ্ঞেস করলো এর সাপেক্ষে, এর সাপেক্ষে বি এর বেগ কত, এর সাপেক্ষে বি এর বেগ কত। তার মানে হচ্ছে ভি বি এ আমাকে বের করতে হবে। ভি বি এ সূত্র হচ্ছে ভিবি থেকে ভি এ কে বাদ দিব। এইটা হলো ম্যাথ করার সূত্রটা। এই সূত্রটা যে লিখছি, এখানে ছোট্ট একটা কারেকশন আসবে সামনে একটু পরে, ওটা নিয়ে কথা বলবো। কিন্তু দেখো মূল সূত্রটা এইটা, যে ভি বি এ এটা যদি বের করতে চাই সমান সমান হবে প্রথমটার বেগ থেকে পরেরটার বেগ বাদ, অর্থাৎ যার সাপেক্ষে বের করব তার বেগটাকে বিয়োগ করব। প্রথমটা থেকে পরেরটাকে বাদ দিচ্ছি, ভিবি মাইনাস ভিএ। এখন ভাইয়া খেয়াল করো, আমরা যে কোনো একটা দিককে যদি পজিটিভ ধরে নেই, মনে করো এই দিকটাকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি, তাহলে বলো তো ভি বি এর যে মানটা এইটা কি আসলে -10 হবে? এই মাইনাসটা সূত্রের মাইনাস, এবং ডান দিকে এটা পজিটিভ আর বাম দিকে এটা তো নেগেটিভ, তাহলে এর যে বেগটা এটা তো পজিটিভ 50। তাহলে আমাদের VBA যেটা আসলো সেটা কি? VBA যেটা আসলো সেটা হচ্ছে -60 মিটার পার সেকেন্ড। অর্থাৎ খেয়াল করো মাইনাসটার মানেটা কি? মাইনাস মানে কি আমরা বাম দিকে ধরছি না, আর প্লাস মানে কি ডান দিকে ধরছি। VBA এটার মানে কি? এটার মানে হচ্ছে এর সাপেক্ষে বি এর বেগ। অর্থাৎ এ যেই গাড়িটা আছে সেই গাড়িটা দেখবে
যে বি গাড়িটা মাইনাসের দিকে বা ওর দিকে 60 মিটার পার সেকেন্ড বেগে আগায় আসছে, যখন দুইটা গাড়ি মুখোমুখি আসে তখন কি আমাদের কাছে স্পিডটা একটু বেশি মনে হয় না? একটু বেশি মনে হয়। যখন দুইটা গাড়ি একটা আরেকটার বিপরীত দিক থেকে আগায় আসে তখন কিন্তু ওর অ্যাকচুয়াল যে স্পিড সেটার থেকে ওই স্পিডটা আমাদের কাছে বেশি বলে মনে হয়। তো এইখানে বিষয়টা সেটাই হয়েছে। মাইনাস দিয়ে কি বুঝাইছিলাম? প্লাস মানে বলছিলাম ডান দিকে, মাইনাস মানে বুঝাইছিলাম বাম দিকে। খেয়াল করো ভাইয়া, আমরা এখানে বের করছি VBA, তার মানে এতে যে বসে আছে সে বেগটাকে কত দেখবে এটা আমরা বের করছি। যে বি এর সাপেক্ষে এর বেগটা কত, এর সাপেক্ষে বি এর বেগটা কত, যে এ যখন দেখবে বি কত বেগে আসছে, তো উত্তর হলো কি এ দেখবে যে বি হলো -60 মিটার পার সেকেন্ড বেগে আসছে। এ দেখবে বি হচ্ছে 60 মিটার পার সেকেন্ড বেগে আসছে কোন দিকে? মাইনাস দিকে, কারণ মাইনাসটা হচ্ছে কোন দিকে ছিল? বাম দিক বরাবর ছিল। এইবার তুমি একটু হিসাব করো তো দেখি, আমরা যদি বের করতে চাই যে VAB কত, VAB কত, তাহলে কি হবে? সূত্র অনুযায়ী প্রথমটা থেকে পরেরটাকে বাদ দিব। এই দেখো, এ থেকে বি কে বাদ দিব। তাহলে এর যে মানটা সেটা কত? 50, এটা হচ্ছে 50, এটা তো সূত্রের মাইনাস, আর VBটা হচ্ছে মাইনাসের দিকে 10, মাইনাসের দিকে 10। তাহলে এখানে কি আসছে? 50 মাইনাসে মাইনাসে প্লাস 60 মিটার পার সেকেন্ড। ভাইয়া এটার মানে কি বুঝলাম? এটার মানে বুঝলাম বিতে যে বসে আছে, এই যে বি এর সাপেক্ষে কিন্তু এইটা, বিতে যে বসে আছে সে দেখবে যে এই গাড়িটা বেগ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড, এবং কোন দিকে সেটা? সেটা কোন দিকে? প্লাসের দিকে, অর্থাৎ ডান দিক বরাবর আসছে। অর্থাৎ বি গাড়িতে যে বসে আছে সে দেখবে এই গাড়িটা ওর দিকে ডান দিকে 60-এ আসছে, আর এ গাড়িতে যে বসে আছে সে দেখবে বি গাড়িটা ওর দিকে 60-এ আসছে। এটা মাইনাস দিয়ে বোঝাচ্ছে। তাহলে ভাই আমাকে বলো, এই পর্যন্ত সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার কি না? এই পর্যন্ত সবকিছু ক্লিয়ার কি না? ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে যদি আমরা এই পার্টটুকু পর্যন্ত ক্লিয়ার করে ফেলতে পারি তাহলে ভাইয়া আমাদের এই একমাত্রিক রিলেটেড যে সমস্ত আপেক্ষিক বেগের প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা শিখে ফেললাম। এগুলো সবই একমাত্রিক রিলেটেড প্রবলেম। এখন আসো, মূলত আমাদের প্রশ্নটা যখন ভেক্টর অধ্যায় থেকে আসে তখন একমাত্রিক প্রবলেমগুলো দেয় না, আমাদের প্রশ্নগুলো আসে হচ্ছে দ্বিমাত্রিক ভাবে। এখন আমরা এখানে ভাইয়া দুইটা ভেক্টরের মধ্যে, দুইটা বেগের মধ্যে বিয়োগ করছি, দুইটা বেগ বিয়োগ করছি। বেগ কি রাশি বলতো? বেগ কি ভেক্টর রাশি না? তাহলে ভেক্টর রাশির যখন আমি বিয়োগ করব, ভেক্টর রাশির যখন আমি বিয়োগ করব তখন ভাইয়া বলতো আমার কি আসলে এটাকে এভাবে রাখাটা উচিত হইছে? আমার সবার উপরে কি একটা ভেক্টর সাইন দেওয়া উচিত না? সবার উপরে একটা ভেক্টর সাইন দেওয়া উচিত না? কারণ বেগ ভেক্টর রাশি বলেই কিন্তু আমরা ডান দিকের বেগটাকে পজিটিভ ধরছিলাম আর বাম দিকের বেগটাকে নেগেটিভ ধরছিলাম। তো ওই যে তোমাদেরকে বলছিলাম যে সূত্রগুলোর মধ্যে আমি একটু পরে একটা কারেকশন নিয়ে আসব। সো কারেকশনটা হচ্ছে এইটা, যে আমাদের এগুলা সব কিন্তু ভেক্টর রাশি। ভেক্টর রাশির এগুলা প্রত্যেকটা কিন্তু কি হবে? সবগুলার মাথার উপরে একটা ভেক্টর সাইন আসবে, প্রত্যেকটার মাথার উপর একটা ভেক্টর সাইন আসবে। সো আমার অতীত অভিজ্ঞতা যেটা বলে, পড়ানোর শুরুতেই এরকম সাইনগুলা দিলে তোমরা একটু ঘাবড়ায় যাও। সো এই কারণে আগে একটু বলে চলে তারপরে আসলাম। ওকে, সো এইগুলা হচ্ছে এই যে এখানে এগুলা সব কি হবে? ভেক্টর, ভেক্টরের যোগ বিয়োগ আমরা সবসময় এখানে করেছিলাম। এক্সিলেন্ট, আমরা বুঝলাম। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে দ্বিমাত্রিক কেসগুলোতে। দ্বিমাত্রিক কেসগুলোতে যাব আমরা এখন, দ্বিমাত্রিক কেসগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো খেয়াল করো দ্বিমাত্রিক কেসগুলা কেমন হতে পারে। আমরা মনে করো আগে একটা মানচিত্র এঁকে ফেলি। মানচিত্র এঁকে ফেলবো। মানচিত্র বলতে এখানে যেটা বোঝাচ্ছি যে মনে করো আমাদের এখানে একটা গাড়ি আছে, এই যে গাড়িটা, সেই গাড়িটা হচ্ছে ডান দিক বরাবর এই গাড়িটা যাচ্ছে কত বেগে? ডান দিক বরাবর এই গাড়িটা যাচ্ছে হলো
কত বেগে? ডান দিক বরাবর এই গাড়িটার নাম মনে করো দিলাম এ গাড়ি। সো এই এ গাড়িটার বেগ হচ্ছে ধরো 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তো ডান দিকটা হলো পূর্ব দিক, ঠিক আছে। আরেকটা গাড়ি সেটা উত্তর দিকে যাচ্ছে, আরেকটা গাড়ি সেটা হচ্ছে উত্তর দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে। এটার বেগ হচ্ছে, এটা তো ভিবি, এটা হচ্ছে বি। সো আমাদের ভিবি যেটা, সেইটা হচ্ছে গিয়ে আমাদের ধরো 6 মিটার পার সেকেন্ড। এটা হলো উত্তর দিক, এটা হলো পূর্ব দিক, ঠিক আছে? কথাটা বুঝছো? আমরা যেমন একমাত্রিক গতিগুলোর জন্য কিন্তু আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করে, ইনটুইশন অ্যাপ্লাই করে কেন বিয়োগ করতে হবে সেই জিনিসটা আমরা বুঝতে পারছিলাম। কিন্তু আমরা যখন দ্বিমাত্রিক কেসে যাব তখন আসলে সরাসরি কমন সেন্স অ্যাপ্লাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, তো সেটার জন্য আমরা আগে দ্বিমাত্রিক কেসে ম্যাথগুলা কিভাবে করব সেইটা আগে একটু শিখে ফেলি। এরপরে কেন এরকম হলো প্রতিটা জিনিস খুঁটায় খুঁটায় তোমাদেরকে বলে দিব। আগে আমরা চলো একটু ম্যাথ করাটা শিখি, কিভাবে করে ম্যাথের জিনিসটা আগাবে। তো খেয়াল করো, আমাদেরকে এখানে যদি প্রশ্ন করে যে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ কত, এ গাড়ির সাপেক্ষে, এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ, এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ সমান সমান কত? তাহলে আমরা সূত্র অনুযায়ী কি করব? এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ বের করতে বলছে, তাহলে সূত্র অনুযায়ী আমরা এভাবে লিখব না যে বি গাড়ির বেগটা বের করতে হবে এ এর সাপেক্ষে। সো ভেক্টর সাইন দিয়ে আগালে আমরা কি লিখব? ভিবি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভিএ। খেয়াল করো, ভিবিএ সমান সমান হচ্ছে ভিবি মাইনাস ভিএ। প্রথমটা থেকে পরেরটা বাদ। তুমি আরেকটা লাইনও এখানে একটু লিখে রাখতে পারো, সেটা হচ্ছে যে মনে রাখবো যার সাপেক্ষে বেগ বের করতে হয়, যার সাপেক্ষে বেগ। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত কি কঠিন কোনো জিনিস পড়ছি? যার সাপেক্ষে বেগ নির্ণয় করব তাকে বিয়োগ করতে হয়, তাকে বিয়োগ করতে হয়। কেন করতে হয় এগুলা নিয়ে কথা বলবো, কোনো চিন্তা করো না। তো এই ভাষাটা যদি নাও বোঝো, এটা কি বলছে? যার সাপেক্ষে বেগ নির্ণয় করতে হয় তাকে বিয়োগ করতে হয়। দেখো আমরা এখানে কি বলছি? এ গাড়ির সাপেক্ষে বেগ বের করো, তাই এ কে বিয়োগ করছি। তো তুমি যদি লাইনটা বুঝতে কষ্ট হয় তাহলে জাস্ট এটা মনে রাখবা, ভিবিএ সমান সমান হচ্ছে প্রথমটা থেকে পরেরটা বাদ, প্রথমটা থেকে পরেরটাকে বাদ দিয়ে দিব। এখন ভাই খেয়াল করো, মানে যখন এটা অ্যাডমিশনের কোনো একটা প্রশ্নে আসে, আমরা যখন মডেল টেস্ট নেই তখন এটা যখন কোনো একটা প্রশ্নের মধ্যে দেওয়া হয়, বেশিরভাগ স্টুডেন্ট কিভাবে অঙ্কটা করে তোমাদেরকে আগে একটু দেখাই। এটা তুলনা খাতায় ওরা করে কি, ভিবি এর মান কত? 6, ভি এর মান কত? 10, 6 থেকে 10 বাদ দিয়ে উত্তর লিখে আসে 4 মিটার পার সেকেন্ড। আমাকে বলো, এই জিনিসটা কি আসলে সঠিক? এটা কি আসলে সঠিক? এভাবে করে করে আসাটা কি সঠিক? না। কেন সঠিক না? কেন এটা ভুল বলো তো? 6 থেকে 10 বাদ দিবে, আপনি তো সূত্রের মধ্যেই লিখছেন ভিবি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভিএ। তাহলে আপনি ভিবি এর মান বসাইছেন, ভি এর মান বসাইছেন, তাইলেই তো হয়ে গেল। এখানে আবার সমস্যা কোথায়? এটা ভুল কেন হবে? দেখো, ভুল এই কারণে না যে হচ্ছে ভাই আপনি বলছেন ভুল তাই ভুল। এটা আসলে কি রাশি ছিল? এটা কিন্তু ছিল একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশির বিয়োগ আমরা কি কখনো এরকম স্টাইলে করি? দুইটা ভেক্টর যদি এভাবে থাকে, এইটা একটা ভেক্টর আর এইটা আরেকটা ভেক্টর, এই ভেক্টর মনে করো এ ভেক্টর আর এই ভেক্টর মনে করো বি ভেক্টর। তো আমরা যখন এই দুইটা ভেক্টরকে বিয়োগ করি, এর মান মনে করলাম 10, এর মান মনে করলাম 6, তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করলে কি 10 - 6 করে 4 বানাই দিব, তাহলে হলো।
ভেক্টরের যোগ বিয়োগ কি কখনো বীজগাণিতিক নিয়মে হয়? আমাদের সবসময় কি জ্যামিতিক নিয়মে করতে হয় না? তো ভাই আপনি এত জ্যামিতিক নিয়মের কথা বলতেছেন, তাহলে এখানে কেন এরকম টানা যোগ বিয়োগ করে দিলেন? কারণ এখানে তো আমাদের সবগুলা কি হয় একই দিকে ছিল অথবা দুইটা বিপরীত দিকে ছিল। যদি একই দিকে থাকে তখন, বা যদি বিপরীত দিকে থাকে তখন তো আমরা সোজা যোগ বিয়োগ করতেই পারতাম। ঠিক যেমনটা যদি একটা বস্তু এখানে থাকে, এই দিক বরাবর আমি 10 নিউটন বল দিলাম, আর একজন বন্ধু এই দিক বরাবর 2 নিউটন বল দিল, তাহলে এখানে লব্ধি বল বের করার জন্য কি আমাকে কোনো সহজ কঠিন হিসাব করতে হবে? 10 থেকে 2 বাদ দিলেই তো এখানে যে 8 নিউটন পাওয়া যায় সেটা হয়ে গেল, যে 8 নিউটন হয়ে যায় সেটা হয়ে গেল। তাহলে কিন্তু আর কোনো ঝামেলা থাকে না। তাহলে এখন খেয়াল করো যে আগের বার আমরা কেন মান দিয়ে কাজ করে ফেলতে পারছিলাম, কারণ আগের বার যত ম্যাথ আমরা করছি সবগুলা কিন্তু একমাত্রিক পথে ছিল, একমাত্রিক পথে ছিল, ওয়ান ডাইমেনশনাল ছিল। কিন্তু আমাদের এখানে ওয়ান ডাইমেনশনাল কেস না, এটা দ্বিমাত্রিক তলে চলে গেছে, কারণ একটার বেগ এই দিক বরাবর, আরেকটার বেগ তো এই দিক বরাবর। তাহলে এইখানে আমরা যখন হিসাব করছি তখন আমাদের এটা কিভাবে হিসাব করতে হবে? এটা বীজগাণিতিক নিয়মে হবে না, এটা লিখে রাখো, এটা বীজগাণিতিক নিয়মে হবে না, কারণ বেগ ভেক্টর রাশি, কারণ বেগ কি ভেক্টর রাশি, তাই জ্যামিতিক নিয়মে করতে হবে। এখন সূত্রের কি কোনো পরিবর্তন হবে? না, সূত্র ঠিক আছে। সূত্র কিন্তু VBA যদি বের করতে চাই তাহলে VBA সমান সমান এখনো কিন্তু VB মাইনাস VA হবে। এই সূত্রটা আমাদেরকে যেটা বলছে, এই সূত্রটা আমাদেরকে যেটা বলছে যে, এই সূত্রটা আমাদেরকে যেটা বলছে VBA সমান সমান হচ্ছে VB মাইনাস VA, অর্থাৎ তুমি এর যে ভেক্টরটা B থেকে A ভেক্টরটাকে বাদ দাও, B ভেক্টর থেকে A ভেক্টরকে বাদ দাও। তাহলে ভাই এই বাদ আমরা কিভাবে দিব? ভেক্টরের বিয়োগ কেমনে করে? ভেক্টরের বিয়োগটা কেমনে করে? আমরা এখানে কিভাবে বিয়োগটা করি? প্লাস মাইনাস VA এভাবে করি না বলো তো? আমরা যখন দুইটা ভেক্টরের মধ্যে বিয়োগ করি তখন যাকে বিয়োগ করা হয় সেই ভেক্টরটাকে আগে আমরা উল্টায় নেই, এই যে মাইনাস করে নেই, এবং তারপরে অন্য ভেক্টরের সাথে সেই ভেক্টরটা লব্ধি করি। যেমন তোমাদের একটু মনে করাই আসি, কারণ অনেক দিন হয়েছে পড়ছো, সেই 1971 সালে পড়ছো লাস্ট, এরপরে তার বই তৈরি তোমরা ধরো নাই। তো মনে করো এইটা হচ্ছে আমাদের একটা A ভেক্টর, আর ভাইয়া এইটা হচ্ছে আমাদের B ভেক্টর। তো A থেকে যখন আমি B ভেক্টরকে বাদ দিব, এই বাদ দেওয়ার সিস্টেমটা কি? আমরা তো যোগ ছাড়া অন্য কিছু করতে পারি না। বিয়োগ করার জন্য আমাদেরকে যাকে বিয়োগ করতে হয় তাকে আগে 180 ডিগ্রি ঘোরাতে হয়। যেমন B ভেক্টরকে তুমি বিয়োগ করবা, তাহলে এইটাকে তুমি আগে 180 ডিগ্রি ঘোরাও, এই যে ঘোরালাম, তাহলে এইটা হলো আমাদের সেই মাইনাস B নামক ভেক্টরটা, এটা আর এখন নাই। এবং এই A ভেক্টর এবং এই মাইনাস B নামক ভেক্টর যেটা আছে তাদের মধ্যে তুমি এখন কি করবা? তাদের মধ্যে তুমি এখন যোগ করবা বা লব্ধি করবা, তাদের মধ্যে তুমি এখন যোগ করবা বা লব্ধি করবা। তাহলে এখানকার এখন এই লব্ধি করতে হলে আমরা লব্ধির সূত্রগুলা নিয়ম মাফিক বসাবো, এবং ওই যে সামান্তরিক সূত্র বসাবো, এবং আমরা হচ্ছে দিক বের করার জন্য দিক টিক বের করব। সো এইটা হচ্ছে কাহিনী, এই যে এটা হচ্ছে আমাদের সেই লব্ধিটা, এইটাই কিন্তু নির্দেশ করছে কি A মাইনাস B। তাহলে মনে আছে যে দুইটা ভেক্টরের বিয়োগ কিভাবে করে করতে হয়? হ্যাঁ, ফেসবুক লাইভে একটু প্রবলেম করছে, অনেক সময় কেটে কেটে যাচ্ছে, তোমরা একটু ওয়েব অ্যাপের মধ্যে চলে আসো, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার আমরা বিয়োগ কিভাবে করে? যেই ভেক্টরটাকে আমরা বিয়োগ করব সেই ভেক্টরটাকে আগে আমরা 180 ডিগ্রি ঘোরাবো, মানে মাইনাস করব, এবং অন্য ভেক্টরের সাথে এরপরে আমরা এটার প্লাস করব বা যোগ করে দিব। মনে আছে? ইজি জিনিস, থ্যাংক ইউ রুবাইয়াত। ওকে, এইবার তাইলে ভাই এখানকার কাহিনীটা কি হবে? এখানকার কাহিনীটা কি হবে? এখানকার কাহিনী একদম সিম্পল। আমাদের কি হিসাব নিকাশ ছিল? আমাদের হিসাব নিকাশ ছিল যে ভাইয়া এই দিক বরাবর একটা গাড়ির বেগ আছে, সেইটা হচ্ছে VA সমান সমান
10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এবং এইখানে আরেকটা বেগ আছে, সেইটা হচ্ছে ভিবি সমান সমান, ভিবি সমান সমান হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি অঙ্ক করতে চাই তাহলে আমাকে এ ভেক্টরটাকে আগে বিয়োগ করতে হবে, মানে উল্টাতে হবে। তার মানে এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে আমরা আগে উল্টাবো। যেমন আমি যদি একটু এটাকে এভাবে নেই যে এটা হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা, এবং যদি পরের কেসটা আমি এখানে নিয়ে আসি যে আমাদেরকে বলছে এই ভেক্টরটাকে তুমি উল্টাও, এই ভেক্টরটাকে তুমি উল্টাও। হ্যাঁ, এটা হলো আমাদের কি ভেক্টর হয়ে গেল, মাইনাস ভিএ ভেক্টর হয়ে গেল। এবং এখন ভিবি এবং ভিএ এই দুইটার মধ্যে তুমি এখন বৈশা লব্ধি করো, তাহলে লব্ধি হলে এইরকম একটা মান পাওয়া যাবে। এটাই কিন্তু আমাদের সেই ভিবিএ নির্দেশ করছে, এইটাই কিন্তু আমাদের সেই ভিবিএ নির্দেশ করছে। এখন এই দুইটা ভেক্টরের মান তুমি জানো 6 এবং এটার মান হচ্ছে 10, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখান থেকে তুমি কিন্তু লব্ধির মান কত, দিক কত, সেগুলো বের করে ফেলতে পারবা। কিন্তু এই রাশিটা কি নির্দেশ করছে? এটা নির্দেশ করছে যে আমাদের এর সাপেক্ষে বিটার বেগটা কোন দিকে কত। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে এ গাড়িটা যখন পূর্ব দিকে যাচ্ছে, বি গাড়িটা যখন উত্তর দিকে যাচ্ছে, তখন এটা কি বের করলাম, এর সাপেক্ষে বি এর বেগ না? এটা কি এর সাপেক্ষে বি এর বেগ? এটার মানে হচ্ছে এ গাড়ি যখন এদিকে যাবে তখন সে বি গাড়িটাকে সোজা যেতে দেখবে না, মানে উত্তর দিকে যেতে দেখবে না। গাড়িটা দেখবে, এই গাড়িটা দেখবে যে বি গাড়িটা আসলে এইরকম একটা দিকে সরে যাচ্ছে, এইরকম একটা দিকে সরে যাচ্ছে। এ গাড়িটা সোজা যাচ্ছে, এই গাড়িটা পূর্ব দিকে যাচ্ছে, বি গাড়িটা উত্তর দিকে যাচ্ছে। তা আমাদের এক্সপেকটেশন কি, যে এ গাড়িটাও হয়তো বা বি গাড়িকে উত্তর দিকেই যেতে দেখবে, কিন্তু আসলে না। এ গাড়ি যখন নিজেই সামনে আগাচ্ছে তখন সে আসলে দেখবে পিছন দিকে ফিরে যে বি গাড়িটা আসলে উত্তর পশ্চিম দিকে একটা কোণে সরে যাচ্ছে, এর সাপেক্ষে বি গাড়িটা উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে। অর্থাৎ এ গাড়িটা ড্রাইভার দেখবে বি গাড়িটা এইরকম একটা দিকে সরে চলে যাচ্ছে। এইটা হচ্ছে ম্যাথের প্রসেস, এইটা হচ্ছে ম্যাথের প্রসেস। আমরা এখন আসলে কয়েকটা প্রশ্ন এইখানে তুলতে চাই যে ভাইয়া আপনি তো এখানে দুইটা ভেক্টরের মধ্যে যোগ করলেন বা দুইটা ভেক্টরের মধ্যে এখানে বিয়োগ করলেন। আমি যদি তোমাকে এখন একটা প্রশ্ন করি এই বিয়োগটা করা কি ঠিক হয়েছে কিনা, সেটার জন্য যদি তোমাকে আমি এখন একটা প্রশ্ন করি যে বলো তো এখানে আমার কাছে একটা বল রাখা আছে, এইখানে আমার কাছে আরেকটা বল রাখা আছে। তোমাকে আমি প্রশ্ন করলাম ভাইয়া বলো তো এই বলটাকে উপরের দিকে লাথি মারা হলো, এই বলটাকে ডান দিকে লাথি মারা হলো, এটাকে উপরের দিকে লাথি মারা হলো 10 মিটার পার সেকেন্ড বেগে, আর এই বলটাকে এদিকে লাথি মারা হলো 2 মিটার পার সেকেন্ড বেগে। তোমাকে যদি আমি এখন জিজ্ঞেস করি লব্ধি কত, তোমাকে যদি আমি এখন জিজ্ঞেস করি লব্ধি কত, তাহলে বলো তো এটার উত্তর কি হবে? এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, দেখেই বুঝতে পারছো মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে লব্ধির মান টান কত হবে বলো তো, লব্ধির মান কত হবে? 180 কেন ঘুরালাম সেটার উত্তরই আস্তে আস্তে আসবে, চিন্তা করো না, কিন্তু আগে প্রসেসটা বুঝো, অঙ্কের মেথডটা শেখো আগে। এই তো শাফিন আহমেদ, ভেরি গুড, সুন্দর অ্যান্সার দিছে। আবার অনেকের আগেও বলছো যে এটা লব্ধি করা যাবে না। এই এটার কি লব্ধি করা সম্ভব? আমাদের লব্ধি যদি করতে হয় তাহলে কি দুইটা ভেক্টরকে একই বস্তুর উপরে ক্রিয়ারত থাকতে হবে না? এই বস্তুটার উপরে এই বস্তুটার উপরে বেগ কাজ করছে 10 এদিকে, আর ভিন্ন আরেকটা বস্তুর উপরে বেগ কাজ করছে ডান দিকে 2। তাহলে আমি যদি বলি এই বস্তুর উপরে লব্ধি বেগ কত, সেটা তো 2ই হবে। যদি বলি এই বস্তুর উপরে লব্ধি বেগ কত, সেটা তো 10ই হবে। তো মেইন উত্তরটা হচ্ছে এখানে কিন্তু এই দুইটাকে দিয়ে লব্ধি করা যাবে না। কারণ কি, লব্ধি বের করা যায় তাদেরই যখন ভেক্টরগুলো একই বিন্দুতে ক্রিয়াশীল। ভেক্টরগুলো একই বিন্দুতে ক্রিয়াশীল না হলে, একই বিন্দুতে ক্রিয়াশীল না হলে, ভেক্টরগুলো একই বিন্দুতে ক্রিয়াশীল না হলে
তাদের মধ্যে ভেক্টরগুলো একই বিন্দুতে ক্রিয়াশীল না হলে তাদের মধ্যে লব্ধি হয় না। ঠিক আছে, একই বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে বা একই বস্তুর উপরে ক্রিয়াশীল হতে হবে, সহজ কথা এটা। ঠিক আছে, এখন কথা হলো আমরা যে এইখানে লব্ধি বের করলাম, একটা ভেক্টরকে উল্টালাম আর একটা ভেক্টরের সাথে যে লব্ধি করলাম, এই লব্ধিটা করাটা কি আমাদের উচিত হয়েছে কি না? লব্ধি তো যদি হতে হয় তাহলে একই বস্তুর উপরে হইতে হবে, একই বিন্দুর উপরে হতে হবে, একই বিন্দুতে অ্যাক্ট করতে হবে। কিন্তু এখানে কি আমরা একই বিন্দুর উপরে দুইটা বেগ কাজ করছে? এই বেগটা তো এ গাড়ির, এই বেগটা তো বি গাড়ির, তাহলে দুইটা গাড়ির আলাদা আলাদা বেগ, আলাদা গাড়িতে দুইটা আলাদা আলাদা বেগ, তাদের লব্ধি করলাম, এইটা কি কোনোভাবে সেন্স মেক করে? করে না তো। লব্ধি 90 ডিগ্রি, ভাই তাহলে 90 ডিগ্রি কিসের আলোকে বললেন? 90 ডিগ্রি এই যে আমাদের এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যে 90 ডিগ্রি, ওইটা বলছি নাকি এটার কথা বলছো? এটা তো আমি ওই যে তোমাদের কনফিউজ করার জন্য বললাম যে দুইটা ভেক্টর দেওয়া আছে না, মাঝখানে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ কত, কিন্তু এখানে তো প্রশ্নটাই অবান্তর, কারণ দুইটা তো একই বস্তুর উপরে না। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে এরকম একটা প্রশ্ন মনের মধ্যে আসে কিনা যে দুইটা তো বেগ ভাইয়া আলাদা আলাদা বস্তুর উপরে, এখানে দুইটা আলাদা বস্তুর উপরে দুইটা আলাদা বেগ আছে, তাদের মধ্যে আমি কিভাবে করে লব্ধি বের করতে পারি? এখন দেখো আসলে এর কারণটা কি, আমরা কিন্তু অঙ্ক করা শিখছি, আপেক্ষিক বেগ কিভাবে বের করতে হয় আমাদের বেসিক একটা ম্যাথ করার আইডিয়া হয়ে গেছে। আরেকবার রিপিট করি চলো, যে আমাদের যদি দ্বিমাত্রিকভাবে কোনো দুইটা গাড়ি চলাচল করে, একটা গাড়ির সাপেক্ষে আরেকটা গাড়ির বেগ কত হবে এইটা আমরা কিভাবে বের করব? একটা গাড়ি এই দিকে চলছে আর একটা গাড়ি উত্তর দিকে চলছে, এর সাপেক্ষে বি এর বেগ কত হবে সেটা বের করার জন্য সূত্র আগে লিখে ফেলবো, যে প্রথমটা মাইনাস পরেরটা। এরপরে আমরা সূত্রের দিকে তাকাবো, সূত্রই আমাদেরকে বলে দিবে, সূত্র কথা বলতেছে এখানে, সূত্রই আমাদেরকে বলে দিচ্ছে যে তুমি যদি বিয়োগ করতে চাও তাহলে এ ভেক্টরটাকে আগে উল্টাবা এবং তার সাথে বি ভেক্টরকে যোগ করবা। এ ভেক্টরকে আগে উল্টাও মানে মাইনাস করো এবং তার সাথে বি ভেক্টরকে যোগ করো। তাহলে এই সিস্টেমে যদি করো তাহলে তুমি এখানে প্রথমে আমাদের এরকম দুইটা বেগ ছিল, একটা ভেক্টরকে উল্টালাম, মাইনাস করলাম এবং মাইনাস করার পরে তার সাথে অন্য ভেক্টরের লব্ধি করে এটা পেলাম। লব্ধির মান কি করে বের করতে হয়, দিক কেমনে বের করতে হয়, এগুলো তোমরা আগে শিখছো, পারো, মানে প্রসেসটা আশা করি ক্লিয়ার হয়েছে। সো আপেক্ষিক বেগের কোনো ম্যাথ দেখতে গেলে প্রথমে স্টেপটা হবে আমরা আগে সমীকরণটা লিখে ফেলবো, তারপরে যে গিভেন ছবিগুলো দেওয়া আছে যে দিক বরাবর আছে সেইটা আগে এঁকে ফেলবো এবং তারপরে যাকে বিয়োগ করতে হবে সেটাকে আমরা উল্টায় নিয়ে তার সাথে লব্ধি করে ফেলবো। ঠিক আছে, তো মোটামুটি এই হলো আমাদের স্টেপ। এখন কথা আমাদের প্রশ্ন দুইটা, যে একটা হলো ভাইয়া এখানে তো আপনি ভিন্ন ভিন্ন দুইটা গাড়ির বেগকে নিয়ে লব্ধি করলেন, আর একটা কথা হচ্ছে যে ভাই আপনি বিয়োগের কথা বলছিলেন, বিয়োগই কেন করবো? এই যে একটা প্রশ্ন ছিল না আমরা লিখে রাখছিলাম, বিয়োগের কারণটা কি? তো চলো এই দুইটা জিনিস আমরা এখন একটু এক্সপ্লেইন করি, যে আপেক্ষিক বেগ নির্ণয় করার সময় কেন বিয়োগ করতে হয়। আপেক্ষিক বেগ হিসাবের সময় আপেক্ষিক বেগের হিসাবে কেন বিয়োগ করতে হয়, কেন বিয়োগ করতে হয়? এটা খুবই চমৎকার একটা ব্যাখ্যা আমি তোমাকে দিচ্ছি, খেয়াল করবা। মনে করো এইটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, ঠিক আছে? তুমি কি করছো? ডান দিক বরাবর যাচ্ছ 2 মিটার পার সেকেন্ড বেগে। এইখানে আমাদের একটা গাছ আছে, এইখানে আমাদের একটা গাছ আছে। এখন বলো তো তুমি যদি গাছটার দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে আগাও, তাহলে বলো তো তোমার সাপেক্ষে এই গাছের বেগটা কত? আর একটু সহজ করে বলি, মনে করো এখানে গাছের নিচে একজন বসে আছে, তার সাপেক্ষে গাছের বেগটা কত আগে বলো তো? এই লোকের সাপেক্ষে গাছের বেগটা কত? এই লোকের সাপেক্ষে গাছের বেগটা কত? 0, কারণ সে তো দেখছে গাছটা তো স্থির অবস্থায় আছে, তাই না? ও গাছের নিচে বসে আছে, গাছটার বেগ ওর সাপেক্ষে 0। কিন্তু এই লোকটা যখন গাছের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে আগাবে,
তখন এই লোকটা কিন্তু নিজেকে মনে করবে সেই স্থির, নিজের দিকে তাকায় মনে করবে আর আমি তো স্থির, কিন্তু গাছটা আমার দিকে 2 মিটার/সেকেন্ড বেগে আগায় আসছে। লোকটার কাছে কি এইটাই মনে হবে না বলো তো? লোকটা যদি 2 মিটার/সেকেন্ড বেগে গাছের দিকে আগায়, তাহলে লোকটার কাছে মনে হবে না যে আরে গাছটা তো আমার দিকে 2 মিটার/সেকেন্ড বেগে আগায় আসছে, ঠিক কিনা? দেখো এইটা ক্লিয়ার কিনা। যেমন তোমরা যখন ট্রেনে করে কোনো জায়গায় যাও, চারপাশে তাকালে কি মনে হয়? ঘর বাড়ি গাছপালা বন সবকিছু পিছনের দিকে যাচ্ছে। কত বেগে পিছনের দিকে যায়? তোমার কাছে কি মনে হচ্ছে? তোমার কাছে মনে হচ্ছে তুমি স্থির। তোমার কাছে দেখো, তোমার সাপেক্ষে কিন্তু সবকিছুর হিসাব। তোমার কাছে মনে হবে আরে আমি তো স্থির, কিন্তু বাইরে তারা সবাই পিছনের দিকে চলে যাচ্ছে। কত বেগে যাচ্ছে? ট্রেন যত বেগে যায় তত বেগেই কিন্তু চারপাশের পরিবেশ তত বেগেই কিন্তু পিছনের দিকে সরে যাচ্ছে। বুঝতে পারছো? সো তাহলে তুমি যখন 2 মিটার/সেকেন্ড বেগে এই ইয়ার দিকে আগাবা, কি বলে, এই গাছের দিকে আগাবা, তখন তোমার কাছে মনে হবে আরে গাছটা তো আমার দিকে 2 মিটার/সেকেন্ড বেগে আগায় আসছে, গাছটা তো আমার দিকে 2 মিটার/সেকেন্ড বেগে আগায় আসছে। এইবার মনে করো যে এইটা হচ্ছে তো গাছ, ভালো কথা। এখানে গাছ না থেকে ধরো এখানে একজন তোমার বন্ধু দাঁড়ায় ছিল, এখানে তোমার একজন বন্ধু দাঁড়ায় ছিল, বন্ধু স্থির দাঁড়ায় ছিল। তাহলে বন্ধু যদি এখানে স্থির থাকে, তাহলে বলো তো তুমি যদি বন্ধুর দিকে আগায় যাও, তাহলে তোমার কাছে মনে হবে তুমি স্থির, কিন্তু তোমার বন্ধু তোমার দিকে 2 মিটার/সেকেন্ড বেগে আগায় আসছে। তোমার কাছে এটাই মনে হবে না? এটা হচ্ছে আমরা যেটা লিখলাম, এটা হলো ভূমির সাপেক্ষে লিখলাম। এইটা আমরা লিখলাম হচ্ছে ভূমির সাপেক্ষে। ভূমির সাপেক্ষে, এটা খুব গুরুত্বপূর্ণ। ভূমির সাপেক্ষে, হ্যাঁ, ভূমির সাপেক্ষে। ভূমির সাপেক্ষে দেখলে মনে হবে, ভূমির সাপেক্ষে দেখলে মনে হবে কি যে এই লোকটা 2 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, আর ভূমির সাপেক্ষে হলো এই লোকটা স্থির আছে। এইবার এটা হলো এ লোক আর এটা হলো বি লোক। হ্যাঁ, এইবার আমরা যা হিসাব করব সেটা হবে এর সাপেক্ষে। এর সাপেক্ষে বলো তো ভাই, এই যে এ লোকটা, সে কি নিজেকে স্থির মনে করবে না? নিজেকে স্থির মনে করবে, নিজেকে স্থির মনে করবে। সে মনে করবে আর আমি তো স্থিরই আছি। আমরা যখন এর সাপেক্ষে হিসাব করব, এটা ছিল ভূমির সাপেক্ষে, যখন আমরা এর সাপেক্ষে হিসাব করব তখন এ মনে করবে আর আমি তো স্থিরই আছি। কিন্তু বি যে আছে, এই লোকটার কাছে কি মনে হবে? এই লোকটার কাছে মনে হবে আরে বি তো আমার দিকে 2 মিটার/সেকেন্ড বেগে আসছে, বি তো আমার দিকে 2 মিটার/সেকেন্ড বেগে আসছে। বলো এইটুকুকে ক্লিয়ার কিনা ভাইয়া? এইটুকু জিনিস কি ক্লিয়ার কিনা যে ভূমির সাপেক্ষে এরকম দেখবে, আর এ যেই লোকটা আছে এ লোকটা কিন্তু দেখবে, মানে এর সাপেক্ষে মনে হবে, এর সাপেক্ষে মনে হবে বি ওর দিকে 2 মিটার/সেকেন্ড বেগে আগাচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার? দেখো একদম সহজ, কোনো ভেজাল নাই। যে আমরা প্রথমে বললাম এই এ লোকটা গতিশীল আছে 2 মিটার/সেকেন্ড বেগে, বি ছিল স্থির। তাহলে ভূমির সাপেক্ষে ও 2 মিটার/সেকেন্ড বেগে ওর দিকে আগায় যাচ্ছে, ও আছে স্থির, ওর বেগ 0 গেল। কিন্তু আমরা জানতে চাই যে এর সাপেক্ষে বিটাকে কত বেগ মনে হবে, এ বি কে কত বেগে চলতে দেখবে, এ বি কে কত বেগে চলতে দেখবে। মানে মনে করো তুমি এখন এটা, তাহলে তুমি যখন সামনে আগায় যাবা তখন তোমার কাছে কি মনে হবে? ওই পাশে যার দিকে যাচ্ছ সে আসলে তোমার দিকে আগায় আসছে। তাই এর সাপেক্ষে, যে এ যেই বস্তুটা, এর সাপেক্ষে আমরা মনে করব বি আমাদের দিকে 2 মিটার/সেকেন্ড বেগে আগায় আসছে। তাই না? ওই যে যেটা বললাম, তুমি যদি একটা গাছের দিকে আগাও তোমার কাছে মনে হবে গাছ তোমার দিকে আসছে। বলো এটা ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা জানাও। দেখো ক্লিয়ার? ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। এখন বস তাহলে বলো তো, আমরা এখানে এই বেগটা ছিল ভি এ সমান সমান 2 মিটার/সেকেন্ড। যখন এ নিজেকে দেখছে তখন কিন্তু এই 2 মিটার/সেকেন্ডটাই উল্টায় গেল, অর্থাৎ কি হয়ে গেল? মাইনাস ভি এ না? এটা এই বেগটাকে আসলে সেই মাইনাস ভি এ না?
কারণ লোকটা নিজে গতিশীল ছিল, কিন্তু যখন নিজের সাপেক্ষে চিন্তা করবে তখন সমান বেগ দেখবে যে অন্যটা বিপরীত দিকে আসছে। এই লোকটা নিজেকে স্থির মনে করবে, যখন এর সাপেক্ষে হিসাব করবে তখন সে নিজেকে স্থির মনে করবে, কিন্তু অন্যজনের দিকে তাকালে তার কাছে মনে হবে যে ওই ছেলেটা আমার দিকে আমার সমান বেগে আগায় আসছে। এই জন্য এটাকে -VA বললাম। দেখো ক্লিয়ার কিনা। এখন আসো কাহিনীতে। আমরা এতক্ষণ ধরে নিছি এই বি ছেলেটা খুব শান্তশিষ্ট ভদ্র, দাঁড়ায় থাকে এক জায়গায়, কিন্তু দেখা গেল ও আসলে দাঁড়ায় নাই। দেখা গেল ও নিজের একটা বেগে এই দিকে চলা শুরু করলো। সেটা হচ্ছে ধরো 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ডে বি যে এতক্ষণ স্থির ছিল সে আসলে 4 মিটার পার সেকেন্ড বেগে এখন চলা শুরু করলো। এটাকে আমি অন্য আরেকটা ঘটনার মাধ্যমে দেখাই। দাঁড়াও, এটা তো বি স্থির ছিল, এটা এর সাপেক্ষে। দাঁড়াও একটা মিনিট, একটু জায়গা করে নেই। এটা ছিল ভূমির সাপেক্ষে, গেল সুন্দর। এটা এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম। এটা হচ্ছে এর সাপেক্ষে এই অবস্থাটা। আর এখন কাহিনীটা হচ্ছে দুইটা। একটা হলো এবার যদি বি যে আছে সে এখন আর স্থির না। বি এখন যদি নিজে ধরো 4 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়, 4 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়, বা 4 মিটার আমি ওইদিকে না দিই, দাঁড়াও 4 মিটার ওইদিকে না দিই, আগে একটু সহজ করি। মনে করো বি যে আছে সে এখন এই দিক বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে ওর দিকে অগ্রসর হচ্ছে, 4 মিটার পার সেকেন্ড বেগে এর দিকে অগ্রসর হচ্ছে। তাইলে আমাকে একটু বলো তো যে এ লোকটা, আমরা যেটা লিখলাম, একটু দাঁড়াও, এখানে এটা এর সাপেক্ষে না দিয়ে এখানে আবার লিখি ভূমির সাপেক্ষে। ভূমির সাপেক্ষে হচ্ছে এটা কি হলো, ভূমির সাপেক্ষে। ভূমির সাপেক্ষে এখন যেটা দেখা গেল যে বি লোকটা হচ্ছে এদিক বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে, আর এ লোকটা হচ্ছে ডান দিকে VA যেটা সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে। এটা হলো ভূমি এর সাপেক্ষে, এইটা হলো ভূমি এর সাপেক্ষে। এই যে দেখো, এটা হলো আমাদের প্রথম কেস ছিল, এটা আমাদের কেস 1। এটা হচ্ছে কেস 2। কেস 2 এর কাহিনী কি, যে ভূমির সাপেক্ষে এবার কি দেখা গেল, এ যেই ছেলেটা ছিল সে 2 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে, আর বি হলো ভূমির সাপেক্ষে 4 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে। তো আমরা যখন এর সাপেক্ষে বেগ হিসাব করব, তখন খেয়াল করো এ যখন গতিশীল আছে তখন সে মনে করবে যে বি এর তো অলরেডি একটা বেগ আছে 2 মিটার পার সেকেন্ড। দেখো এটা গেল ভূমির সাপেক্ষে, মনোযোগ দাও, এটা গেল ভূমির সাপেক্ষে যে এই এ ছেলেটার বেগ হলো 2 মিটার পার সেকেন্ড, বি এর বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আমরা যখন এর সাপেক্ষে হিসাব করব তখন সে কি নিজেকে স্থির মনে করবে এবং বাকি সব কিছুকে দেখবে তার দিকে তার নিজস্ব বেগে আগাচ্ছে। অর্থাৎ তার নিজের বেগ ছিল আগে 2 মিটার পার সেকেন্ড, এখন সে দেখবে ও যখন সামনের দিকে আগাবে তখনও দেখবে যে এই লোকটার বেগ আসলে 2 মিটার পার সেকেন্ড উল্টা দিকে হচ্ছে। এখন শুধু 2 মিটার পার সেকেন্ড হতো কখন, যদিও স্থির থাকতো, কিন্তু ও তো আসলে এখন স্থির না, ওর নিজের একটা বেগ আছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো এই দুইটা বেগই আসলে কার উপরে আরোপিত হয়েছে? বলো তো এই দুইটা বেগই কার উপরে আরোপিত হয়েছে? এ যে আছে সে নিজেকে স্থির মনে করছে, সে দেখছে চারদিকে সবকিছু তার দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে। অর্থাৎ বি যদি স্থিরও থাকতো তবুও এর কাছে মনে হতো যে আরে বি তো আমার দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে আসছে, কিন্তু বি কি এখন শুধু স্থির আছে? স্থির থাকলেই তো এ দেখতো যে বি ওর দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে আসছে, কিন্তু ও তো স্থির নাই, ওর নিজের একটা বেগ এখন আছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে এই এ লোকটা কিন্তু এখন বি এর দুইটা বেগ দেখবে,
একটা বেগ দেখবে হচ্ছে 2 এবং আরেকটা বেগ দেখবে হচ্ছে 4। তাহলে দুইটা বেগই কি এই একজনের উপরেই আরোপিত না? যেটা আমরা বলছিলাম যে লব্ধি করতে হলে অবশ্যই দুইটা ভেক্টরকে একই বিন্দুতে আরোপিত হতে হবে। তাহলে এখানেও দেখো দুইটা ভেক্টর কিন্তু বি এর উপরেই প্রযুক্ত, বি এর উপরেই প্রযুক্ত। তাহলে 2 মিটার পার সেকেন্ড কেন আসছে? কারণ আমরা এর সাপেক্ষে হিসাব করছি। যখন সে সামনের দিকে আগাবে তখন দেখবে বাকি সব কিছু ওর দিকে আগায় আসছে। আর ওর যদি নিজের একটা বেগ থাকে তাহলে এ দুইটা বেগ দেখবে, একটা হলো 2 আর একটা হলো 4। তাহলে 4 আর 2 যোগ করে টোটাল এ দেখবে যে ওই বি ওর দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে আগায় আসছে। বলো এইটুকু বুঝেছো কিনা? এইটুকু বুঝতে পেরেছো কিনা একটু জানাও। চলো আরেকটা এক্সাম্পল আমরা দেখি। আরেকটা এক্সাম্পলে চলে যাই। ওই যে গাড়ির যে অঙ্কটা আমরা করলাম, গাড়ির যে অঙ্কটা করলাম এটা খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। মনে করো এইখানে আমাদের একটা গাড়ি, এইখানে আমাদের একটা গাড়ি এবং এইটা একটা গাড়ি আর এখানে একটা আছে ট্রাক। এটা হলো হ্যাঁ, গাড়িটার যে বেগ, এটা গাড়ি ভিসি, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বলে দিলাম, এটা গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড। এইটা হলো ট্রাকের বেগ। ট্রাক মনে করো স্থির আছে, ট্রাক স্থির আছে শুরুতে। এই খেয়াল করো, ট্রাক মনে করো স্থির আছে। তাহলে আমাকে বলো তো, যদি ট্রাকটা শুরুতে স্থির থাকে, এটা হলো ট্রাক, এটা হলো গাড়ি, এটা হলো ট্রাক। ট্রাক প্রথমে স্থির আছে। বলতো গাড়িটা যদি 10 মিটার পার সেকেন্ড বেগে আগায় তাহলে এই গাড়িটা কি দেখবে? ট্রাকটাকে কি স্থির দেখবে বলো তো? গাড়ি যদি 10 মিটার পার সেকেন্ড বেগে আগায় তাহলে ট্রাকের দিকে পিছনের দিকে তাকালে কি দেখবে যে ট্রাক স্থির আছে? না। সে কি দেখবে? সে দেখবে যে গাড়ি, এই ট্রাকটা ওর থেকে দূরে চলে যাচ্ছে। কত বেগে দূরে চলে যাচ্ছে? 10 মিটার পার সেকেন্ড বেগে দূরে চলে যাচ্ছে, এমনটাই দেখবে না বলো তো? গাড়ির চালক দেখবে যে আরে ট্রাকটা তো আমার থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে পিছে চলে যাচ্ছে, ঠিক না? গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ও যখন পিছনে স্থির ট্রাকের দিকে তাকাবে তখন দেখবে আরে ট্রাকটা তো স্থির নাই, আমার থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে দূরে চলে যাচ্ছে। এখন ট্রাক যদি স্থির না থাকে, ট্রাকের তো নিজের একটা স্বাধীনতা আছে না? ট্রাক কি এখানে বসে থাকার জন্য জন্ম নিছে? ট্রাকের একটা নিজস্ব স্বাধীনতা আছে। এখন এই ট্রাক যদি নিজের একটা বেগে উপরের দিকে যেতে থাকে বা উত্তর দিকে যেতে থাকে, ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে ট্রাক উত্তর দিকে যাচ্ছে, তাইলে আমাকে ভাই বলো তো এই গাড়িটা এখন ট্রাকের কয়টা বেগ দেখবে বলো তো? এই গাড়িটা এখন ট্রাকের উপরে কয়টা বেগ দেখবে বলো? কয়টা বেগ দেখবে? দুইটা বেগের লব্ধি দেখবে, ঠিক না? এই গাড়ির চালক দেখবে যে আরে ট্রাকটা তো এই দিকেও যাচ্ছে, আবার তার একটা নিজস্ব বেগেও যাচ্ছে। তাহলে দুইটা বেগ তো আলাদা আলাদা করে দেখা সম্ভব না, দুইটা বেগ তো আলাদা আলাদা করে দেখা সম্ভব না। তাহলে কি দেখবে? এই দুইটার লব্ধি দেখবে, এই দুইটার লব্ধি যেটা হয় সেই লব্ধিটা দেখবে। অর্থাৎ সি দেখবে যে গাড়ি, এই ট্রাকটা হচ্ছে এইরকম একটা দিকে ওর থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে? এইরকম একটা দিকে ওর থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে? ওকে, সো তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন কারণটা। তাহলে দেখো আমরা যে ভেক্টরের বিয়োগ করতে গিয়ে ঝামেলায় পড়ছিলাম যে ভাই দুইটা বেগ তো আলাদা আলাদা দুইটা বস্তুর উপরে প্রযুক্ত, তাহলে লব্ধি হবে কিভাবে? কিন্তু আমরা ফিল করে দেখলাম যে আপেক্ষিক বেগ হিসাব করার সময় আমাদের দুইটা বেগই কিন্তু ওই একটা গাড়ির উপরেই প্রযুক্ত হচ্ছে। তাহলে ওই মামলা ডিসমিস। এবং কেন বিয়োগ করাটা জরুরি এটা কি বুঝতে পারছো? কেন বিয়োগ করা জরুরি? কারণ আমি যখন একটা গাছের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে আগাবো, আমার কাছে মনে হবে আমি স্থির, কিন্তু এই গাছটা আমার দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে আগায় আসছে, আমার উল্টা দিকে আগায় আসছে। বুঝতে পারছো? বলো এইটা ক্লিয়ার কিনা একটু জানাও।
ক্লিয়ার কিনা একটু জানাও। ভাইয়া এখানে ট্রাক কি দেখবে? ভেরি গুড, সুন্দর প্রশ্ন। তাহলে বলো তো, একজন সুন্দর প্রশ্ন করছে, ভাই আপনি এটা বের করলেন, গাড়ি কি দেখবে? আপনি যদি এটা বের করতে চান যে ট্রাক কি দেখবে, তাহলে কি হবে? ট্রাক কি দেখবে তাহলে কি হবে? দেখো, ট্রাকের ক্ষেত্রে ট্রাক কি দেখবে? যেমন ট্রাকের নিজস্ব বেগ ছিল এই দিকে, ঠিক আছে, এটা হলো ট্রাকের নিজস্ব বেগ, এইটা হলো ট্রাকের নিজস্ব বেগ, এবং গাড়ির নিজস্ব বেগ এই দিক বরাবর। তুমি কার সাপেক্ষে কার বেগ বের করবা? তুমি বের করতে চাও কারের বেগ ট্রাকের সাপেক্ষে, তাই না? তাহলে কি করতে হবে? ভিসি থেকে ভিটি কে বাদ দিতে হবে, ভিসি থেকে ভিটি কে বাদ দিতে হবে। অর্থাৎ তোমাকে যেটা করতে হবে, ভিটি যদি বাদ দিতে চাও তাহলে যোগ করতে হবে মাইনাস ভিটি, যোগ করতে হবে মাইনাস ভিটি। অর্থাৎ এই যে ট্রাকটা আছে, ট্রাকের বেগটাকে আগে উল্টাবা এবং তারপরে এই গাড়ির বেগের সাথে এটার লব্ধি করবা, তখন এই দিক বরাবর একটা লব্ধি বেগ পাবা। অর্থাৎ ট্রাক দেখবে গাড়িটা এই দিক বরাবর যাচ্ছে। মূলত কি হবে জানো? তোমাকে আমি বলি, দেখো, গাড়িটা ট্রাকটাকে যেদিকে চলতে দেখছে, ট্রাকটা গাড়িটাকে ঠিক একই দিকে চলতে দেখবে, মানে একই মানে চলতে দেখবে, কিন্তু বিপরীত দিকে চলতে দেখবে, ঠিক আছে? অর্থাৎ এইটা যেদিকে আছে, ট্রাক দেখবে গাড়িটা তার ঠিক উল্টা দিকে চলে যাচ্ছে, এই দিক বরাবর চলে যাচ্ছে। কেন এরকম হয় একটু খেয়াল করো। মনে করো আমি যখন ভিসিটি লিখছি, ভিসিটি লেখার মানে কি? ভিসি মাইনাস ভিটি। আবার আমি যদি এখান থেকে মাইনাস কমন নেই, তাহলে কি লেখা যায়? ভিটি মাইনাস ভিসি। বলো তো ভিটি মাইনাস ভিসির অর্থ কি? ভিটিসি, ভিটিসি, এটার সামনে মাইনাস আর এটা হচ্ছে ভিসিটি। তাহলে ভাই খেয়াল করো তো, ভিসিটি হচ্ছে মাইনাস অফ ভিটিসি। অর্থাৎ ট্রাকের সাপেক্ষে গাড়ির যা বেগ, গাড়ির সাপেক্ষে ট্রাকের একই বেগ, কিন্তু দিকটা কি? দিকটা হচ্ছে মাইনাস। অর্থাৎ একটা আরেকটার উল্টা দিকে চলতে দেখবে, ঠিক আছে? একটা আরেকটার উল্টা দিকে চলতে দেখবে। এবার আসো, যদি ওরকম বুঝে বুঝে আগাই, যে দেখো ট্রাকটা উপরের দিকে গতিশীল আছে, তাহলে সে যখন গাড়িকে দেখবে, গাড়িটা কিন্তু, ট্রাকটা দেখবে যে গাড়িটা যদি স্থির থাকে, তাহলেই কিন্তু, গাড়ি যদি স্থির থাকে, ট্রাক যখন উপরের দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে, ট্রাকের চালক দেখবে যে গাড়িটা উল্টা দিকে একটা বেগ পাইছে। এখন গাড়িটা তো স্থির না, গাড়িটার নিজস্ব একটা বেগ আছে 10, তাহলে ট্রাক দেখবে এই গাড়ির ওপর দুইটা বেগ প্রযুক্ত, একটা নিচের দিকে একটা ডান দিকে, তাহলে এখানে লব্ধি বেগটা হচ্ছে এরকম একটা দিকে হবে। বলো বুঝছো কিনা, বুঝেছো কিনা, ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার, বুঝতে পেরেছো আশা করি। ভেরি গুড, ভেরি গুড। এবার আসো তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি, আরেকটা প্রশ্ন করি। মনে করো আমাদের দেখা গেল যে দুইটা গাড়ি, আমাদেরকে বলে দিছে এই দিক বরাবর এইটা হচ্ছে গাড়ির বেগ দেওয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, এবং এই দিকে একটা গাড়ির চালক একটা ট্রাককে চলতে দেখলো, এটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, 60 কিলোমিটার পার আওয়ার বেগে। কি বলছি বোঝা গেছে? ভাষাটা এরকম থাকবে, প্রশ্নের ম্যাথের ভাষাটা এরকম থাকবে। একটা গাড়ি পূর্ব দিকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, গাড়ির চালক একটা ট্রাককে উত্তর দিকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে দেখলো, তাহলে ট্রাকের প্রকৃত বেগ নির্ণয় করো। চলো আমি ভাষাটা লিখে দিই, ছবি তো এটা। আমাদেরকে মূলত বের করতে হবে ভিটি সমান সমান কত। তো প্রশ্নে আসলে কেমন থাকে, লেখাগুলা কেমন থাকে? আমাদের বলা থাকে একটি গাড়ি পূর্ব দিকে, একটি গাড়ি পূর্ব দিকে
40 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। হ্যাঁ, একটি গাড়ি পূর্ব দিকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। ঠিক আছে, একটি গাড়ি পূর্ব দিকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। গাড়ির চালক একটি ট্রাককে উত্তর দিকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে দেখলো। হ্যাঁ, গাড়ির চালক একটি ট্রাককে উত্তর দিকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে দেখলো। প্রশ্ন হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ কত? ট্রাকটির প্রকৃত বেগ কত? ট্রাকটির প্রকৃত বেগ কত? এটা হলো প্রশ্ন আকারে থাকে। বুঝতে পেরেছো? এটা হলো প্রশ্ন আকারে থাকে যে আমাদের একটা গাড়ি, সেটা হচ্ছে যাচ্ছে পূর্ব দিকে, আর গাড়ির চালক ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। তাহলে ট্রাকের প্রকৃত বেগ কত? যে ট্রাকের বেগটা কোন দিকে আসলে? তাহলে এইরকম টাইপের ম্যাথ করার জন্য স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে আগে সমীকরণ লেখা। প্রথম কাজই হবে আগে সমীকরণ লেখা। চলো সমীকরণ লিখি। সমীকরণ হচ্ছে ভিটিসি যেহেতু দেওয়া আছে, আমরা কি জানি ভিটিসি সমান সমান কি লেখা যাবে? প্রথমটা মাইনাস পরেরটা, টি মাইনাস সি। সি হচ্ছে গাড়ির প্রকৃত বেগ, টিসি হচ্ছে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, আর ভিটিটা কি? ট্রাকের প্রকৃত বেগ। এখন দেখো সমীকরণ আমাকে কি বলছে, আমাকে প্রশ্নে কি চাইছে? ট্রাকটির প্রকৃত বেগ কত। তাহলে ভিটি সমান সমান কি লিখতে পারবো? ভিটিসি প্লাস ভিসি, ভিটিসি প্লাস ভিসি। এটা হলো ট্রাকের প্রকৃত বেগ, এটা হলো কি? ট্রাকের প্রকৃত বেগ। এখন স্টেপ 2 হচ্ছে সমীকরণ অনুযায়ী সমাধান। সমীকরণ অনুযায়ী সমাধান। সমীকরণ অনুযায়ী সমাধান তার মানে কি? দেখো আমাকে সমীকরণ বলে দিচ্ছে যে তুমি যদি ভিটি বের করতে চাও তাহলে ভিটিসি এবং ভিসি এই দুইটার মধ্যে যোগ করো। আবার বলছি, তুমি যদি ভিটি পেতে চাও, কি বললো? তুমি যদি ভিটি পেতে চাও তাহলে ভিটিসি এবং ভিসি এদের মধ্যে লব্ধি করো। এদের মধ্যে লব্ধি করলেই তুমি ভিটি পেয়ে যাবা। তোমার অঙ্ক করার সময় কিন্তু ওইগুলা নিয়ে চিন্তা করতে হবে না যে স্থির থাকলে কি হতো, গতিশীল থাকলে কেমন মনে হতো, এগুলা কিন্তু তোমার চিন্তা করা লাগবে না। তুমি জাস্ট কি করবা? ম্যাথ দেখে আগে ছবিটা আঁকবা, তারপর সমীকরণ লিখে ফেলবা, সমীকরণ অনুযায়ী সমাধান করে ফেলবা। অর্থাৎ এই দুইটার মধ্যে যদি আমি লব্ধি করি তাহলে আমার রেজাল্টটা বের হয়ে যাবে। তাহলে এই দুইটার লব্ধিকায় কত হবে? এই দুইটা বেগের লব্ধি কোনটা? এইটা। তাহলে এই লব্ধিটাই হচ্ছে ভিটি। তাহলে ভিটি এর মান যদি আমি বের করতে চাই তাহলে কি হবে? ভিটি এর মান হচ্ছে 40 স্কয়ার প্লাস 60 স্কয়ার প্লাস 2 ইন্টু 40 ইন্টু 60 কজ কত ডিগ্রি? 40 আর 60 মধ্যে কোণ কত? 40 আর 60 মধ্যে কোণ কত? 40 আর 60 মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। ওইটাই লিখলাম। অর্থাৎ স্কয়ার রুট অফ 40 স্কয়ার প্লাস 60 স্কয়ার। তাহলে কত হয় এটা? এইটা কত হবে? 60 স্কয়ার প্লাস 40 স্কয়ার রুট করলে আসে হচ্ছে 72.11। 72.11। এবং যদি দিক বের করতে চাই যে পূর্ব দিকের সাথে কত কোণে যাচ্ছে, তাহলে tan থিটা সমান সমান হচ্ছে 60 ডিভাইডেড বাই 40। সুতরাং থিটা হচ্ছে tan ইনভার্স 6/4। নো, tan ইনভার্স 6/4। এটা আসে 56.3 ডিগ্রি। 56.3 ডিগ্রি। দেখো হয়েছে কিনা?
ভেরি গুড, আমরা বুঝতে পারছি। চলো এবার আমরা পুরা ক্লাসটা একবার রিভাইজ করে আসি। আজকের পড়া শেষ, আমরা রিভিশন দিব। আপেক্ষিক বেগ নিয়ে আরও একটা ক্লাস হবে, সেখানে আমরা আরও কিছু ম্যাথ প্রবলেম সলভ করব এবং ওই যে বৃষ্টি ছাতা রিলেটেড যে সমস্ত ম্যাথগুলো আছে সেগুলো দেখব। আশা করছি আরেকটা ক্লাসে হয়ে যাবে, আর না হলে আরেকটা ক্লাস নিব আপেক্ষিক বেগ রিলেটেড। তো চলো আমরা আগে একটু রিভিশন দিয়ে আসি কি করলাম আজকে। ভেক্টর ক্যালকুলাস অপূর্ব ভাইয়া করাবে, আমার গুণ পার্টটা আগে শেষ হবে। গুণের পার্টটা শেষ হয়ে গেলে তখন হচ্ছে ভেক্টর ক্যালকুলাসের পার্টটা পুরাটাই করাবে। কিন্তু অপূর্ব ভাইয়া কিন্তু তোমাদের অলরেডি ওই যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করছে, তো ওই লেকচারগুলো কিন্তু দেখে নিবা পাঠ প্রস্তুতির মধ্যে। ওইটা না দেখলে কিন্তু বুঝবা না সামনে, ঠিক আছে? দেখো চলো আমরা পুরোটা আরেকবার রিক্যাপ করি। সো প্রথমে আমাদের আজকে টপিক ছিল আপেক্ষিক বেগ। আপেক্ষিক গতি নিয়ে আমরা আগে কথা বলা শুরু করছিলাম, যে এটা শুধু আপেক্ষিক বেগই হতে হবে এরকম না। আপেক্ষিক ত্বরণ হতে পারে, আপেক্ষিক সরণ হতে পারে, আপেক্ষিক বেগ হতে পারে, আপেক্ষিক দ্রুতি হতে পারে, আপেক্ষিক দূরত্বও হতে পারে। তো আমাদের মূলত যেটা নিয়ে পড়াশোনা হয় সেটা হলো আপেক্ষিক বেগ। তো আমরা যখন একমাত্রিক কেসে আপেক্ষিক বেগ বের করি তখনকার হিসাব নিকাশগুলা কমন সেন্স দিয়ে মুখে মুখে হয়ে যায়, যে দুইটা যদি একই দিকে চলতে থাকে তাহলে আমরা একটা সাপেক্ষে আরেকটার বেগ বের করতে হলে বিয়োগ করি, আর যদি দুইটা মুখোমুখি গতিশীল থাকে তখন একটা সাপেক্ষে আরেকটার বেগটা বের করতে হলে আমরা যোগ করে ফেলি। কিন্তু ঝামেলাটা পাকে কখন, যখন আমরা একমাত্রিক না দিয়ে দ্বিমাত্রিক কেসে চিন্তা করি। সূত্র একই রকম থাকে, সূত্রের কোনো ঝামেলা হয় না। যদি আমরা দ্বিমাত্রিক কেসে যাই, দ্বিমাত্রিক কেসে গেলে আমরা কি করি, যার সাপেক্ষে বেগটা বের করতে হবে সূত্রটা ঠিক রাখবো, যে যার সাপেক্ষে বেগ সেটাকে পরে আর যার বেগ সেটাকে আগে রাখবো, এবং যেই সিরিয়াল অনুযায়ী লিখবো বিএ, সূত্রটাও হবে প্রথমটা থেকে পরেরটা বিয়োগ, ভিবি থেকে ভিএ বিয়োগ। ভিএবি যদি লিখি তাহলে ভিএ মাইনাস ভিবি, এইভাবে করে আমরা লিখতে থাকবো। এবং এটা যেহেতু ভেক্টর, তাহলে ভেক্টরের বিয়োগ অনুযায়ী আমরা কাজ করে ফেলবো। এখন এরপরে আমি বলছিলাম যে দুইটা তো আলাদা আলাদা বস্তুর বেগ, তাহলে এখানে কেন আমরা লব্ধি করছি? এর কারণ হিসেবে বলছিলাম যে তুমি যখন একটা দিকে গতিশীল থাকো তখন অন্য যে বস্তুগুলো আছে, বা সামনে একটা গাছ থাকলে তোমার কাছে মনে হবে গাছটা আসলে তোমার দিকে তোমার সমপরিমাণ বেগে আগায় আসছে। তো সেটার কারণে আমরা কিন্তু এই বিয়োগটা করি। এখানে আমরা যে বিয়োগটা করছি, বিয়োগটা কেন করছি? বিয়োগটা করছি কারণ আমি যেই বেগে যাব আমার কাছে মনে হবে সামনে যা কিছু আছে তারা আমার বেগের উল্টা দিকে সমান বেগে আগায় আসছে। তা যেহেতু আমার কাছে মনে হবে আমার বেগের সমান বেগে উল্টা দিকে সরে আসছে, এই কারণে আমরা বিয়োগ করি কার সাথে? তার নিজস্ব বেগের সাথে আমরা আমাদের উল্টা বেগটাকে বিয়োগ করি। তাহলে ভিবি মাইনাস ভিএ, নর্মাল নিয়মে ম্যাথগুলো করে যাব এবং অঙ্ক আসলে সহজ। এই তো ভূমির সাপেক্ষে কি হয়, এবং আমাদের যদি লাস্টে একটা ম্যাথ দেখলাম যেখানে আমাদের একটার সাপেক্ষে আরেকটার বেগ বলা আছে, প্রকৃত বেগ বের করতে বলছে। তো এরকম কন্ডিশন আমরা কি করব, সবসময় আগে সমীকরণটা লিখে ফেলবো এবং তারপরে সমীকরণ অনুযায়ী সমীকরণ আমাদের যা করতে বলবে সেইটাই আমরা ভেক্টর অপারেশনের মাধ্যমে কমপ্লিট করব। তোমাদের কাছে আরেকটা ছোট্ট প্রশ্ন একটু করে যাই। আরেকটা ছোট্ট প্রশ্ন, বলো তো, একদম সহজ। মনে করো এ গাড়িটার বেগ দেওয়া আছে 5i মাইনাস 2j, বি গাড়িটার বেগ দেওয়া আছে 2i প্লাস জে। বলো তো যদি বের করতে হয় যে VBA কত, তাহলে আমরা কিভাবে করব? VB থেকে VA কে বাদ দিব, সহজ জিনিস। VB মানে হচ্ছে 2i প্লাস জে, আর VA মানে হচ্ছে 5i প্লাস 2j। তাহলে এখান থেকে 2 থেকে 5 বাদ দিলে মাইনাস 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ। এই তো এটা হলো VBA, অর্থাৎ এই বেগটা হচ্ছে এর সাপেক্ষে বি এর বেগ। যদি আমাদের এরকম ফরম্যাটে দেওয়া থাকে তাহলে তো আমরা বেঁচেই গেলাম, তাহলে তো আমাদের অঙ্ক করা সহজ, তাই না? তাহলে আমাদের অঙ্ক করা একদম সহজ। সেইমভাবে তুমি এই অঙ্কগুলাকেও এভাবে চিন্তা করতে পারো যে ভিসি সমান 10 যেটা দেওয়া আছে এটা মানে তো আসলে 10i ক্যাপ, 5 যেটা দেওয়া আছে এটা মানে তো 5j ক্যাপ। তাহলে যখন ভিসি থেকে ভিটিকে বাদ দিতে হবে তখন 10i ক্যাপ মাইনাস 5j ক্যাপ। সো অ্যাডমিশনে যদি কোনো প্রশ্ন আসে তখন তুমি কিন্তু আপেক্ষিক বেগ এইভাবে করে লিখে আসলেও হবে। বলে দিবা পূর্ব দিককে এক্স অক্ষ ধরে এবং উত্তর দিককে ওয়াই অক্ষ ধরে অঙ্ক করা হয়েছে, ঠিক আছে? তাহলে ভিসিটি সমান 10i মাইনাস 5j, সিম্পল অঙ্ক হয়ে গেল। এরপরেও যদি চাও ছবি দেখাই দিতে তাহলে তো পারবাই,
কিন্তু যদি অ্যাডমিশন টেস্টে আসে বা যদি ধরো কোনো অবজেক্টিভে আসে ওরকম আইজেকে ভ্যালু দিয়ে, তাহলে কিন্তু অঙ্ক করা একেবারে সহজ। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে। ত্রিমাত্রিক হয় না? অবশ্যই ত্রিমাত্রিক হয়, অবশ্যই ত্রিমাত্রিক হয়। এই যে এই অঙ্কটাই যদি আরেকটা প্লাস কে করে দিতাম, এখানে প্লাস 2 কে করে দিতাম, তাহলে কি একটা থেকে আরেকটা বাদ দিলেই তো হয়ে যেত, তাই না? তাহলে তো আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ থামেন, হ্যাঁ থামছি। ওকে, আজকে আর পড়াবো না, আজকে এই পর্যন্ত থাকলো। তোমাদের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে আমার মঙ্গলবার, ঠিক আছে? তো ওই সময় আমরা এই আপেক্ষিক বেগের কনসেপ্টগুলো কিন্তু আবার লাগবে, কারণ ওই সময় আমরা ওই ছাতা কোন দিকে কিভাবে ধরবো সেইগুলা নিয়ে কথাবার্তা বলতে হবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভাই আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? আমি কমার্সে পড়ছি, আমি কমার্সে পড়ছি, আসলেই কমার্সে পড়ছি, ফাইজলামি করতেছি না। আল্লাহ হাফেজ।